বলে রিফাত চুপ করে যায়। প্রণয় আবার রহিমা বেগমের দিকে চোখ দেয়, বলে ওঠে, তা আন্টি, লামিয়া সুলতানাকে মারার কি কারণ? নিশ্চুপ। আপনি কি কথা বলবেন নাকি আমি অন্য কোনো পথ অবলম্বন করব আপনার কথা বলার জন্য? প্রণয়ের কথা এবার অনেকটা গম্ভীর শোনা গেল। রহিমা বেগম প্রণয়ের দিকে তাকায়। প্রণয় তার দিকে রাগ মিশ্রিত গম্ভীর চেহারা নিয়ে তাকিয়ে আছে। প্রণয় এবার ধমক দিয়ে বলে, কি হলো, বলছেন না কেন? রহিমা বেগম ঈষৎ কেঁপে উঠে বলে, বলছি। বলুন, আমিও শুনছি। আপনারা যেদিন আমাদের গ্রামে আসছেন তার পরের দিনই গ্রামে কিছু মানুষ আছে। তখন রাত 8টা বাজে। আমার ঘরের দরজা নাড়তে আমি দরজা খুলে দিই। দরজা খোলার সাথে সাথে হুড়মুড়ে 3-4টা ছেলে আমার ঘরে ঢুকে পড়ে। আমার স্বামী মুদি দোকানদার, উনি বাজারে ছিল, আমি ঘরে একাই ছিলাম। লোকগুলোকে দেখে ভয় পেয়ে গেছিলাম। সবগুলো লোকেরই মুখ ঢাকা ছিল। আমার মাথায় গুলি ধরে একটা ছেলে আমাকে লাবণ্যদের ঘরের কথা জিজ্ঞেস করেছিল। আমি তাদেরকে লাবণ্যদের ঘরে নিয়ে যাই, কিন্তু বাইরে থেকে ঘরের দরজায় তালা দেখে তারা আবার আমাকে জিজ্ঞেস করেছিল, লাবণ্য আর ওর মা কোথায়? আমি তখন বলেছিলাম যে আপনারা তাদের দুজনকে কই জানি নিয়ে গেছে। তখন ওরা রহিমা বেগম এতটুকু বলতেই সজীব থামিয়ে দিয়ে বলে, রহিমা বেগম আবার বলা শুরু করে, সেদিন আপনারা যখন লাবণ্য আর লামিরা লামিয়া ভাবিরে নিয়ে গেছিলেন, আমি পেছন থেকে দেখেছি। আপনারা বের হওয়ার সময়ও দেখেছি। তখন আমার স্বামী বাজার থেকে আসছে। উনি ঘরে ঢোকার পর আমি দরজা বন্ধ করতে গেলেই দেখি আপনারা লাবণ্যরে কোলে করে নিয়ে কই যাইতেছিল। ভাবছিলাম সবাই ডাক দেব, কিন্তু তখন দেখে লামিয়া ভাবি বড় সাহেবের সাথে কথা বলতে বলতে ঘরে তালা দিয়ে বের হচ্ছে। তখন বুঝতে পারলাম হয়তো লামিয়া ভাবির সম্মতি আছে যাওয়ায়, আর লাবণ্যের হয়তো চিকিৎসার জন্য নিয়ে যাইতেছেন। আমার ঘর লামিয়া ভাবির ঘরের পেছনে, তাই আপনারা আমাকে খেয়াল করেননি। রিফাত রহিমা বেগমকে থামতে দেখে বলে ওঠে, তারপর? তার পরের দিন ওই লোকগুলো আসে, আমাকে হুমকি দিয়েছে। বলেছে লামিয়া ভাবি ঘরে আসলে যেন ওনাদের জানায়, নাহলে আমার স্বামীকে মেরে ফেলবে। এটাও বলেছে দরকার হলে টাকা দিবে তারা, তবুও যেন তাদেরকে লামিয়া ভাবির খবর দিই। সেই সময় টাকার কথা শুনে লোভে পড়েছে। স্বামীর মুদির দোকান থেকেও বা কত টাকা আয় হয় দিনে এনে দিন খাওয়ার মতো, তাই তাদের কথায় রাজি হয়ে যায়। পরে একদিন লামিয়া ভাবি বাড়ি এসে প্রথমে আমার সাথে দেখা করে কথাবার্তা বলে। উনি ঘরে যাওয়ার সাথে সাথে আমি ওই লোকগুলোকে ভাবির আসার কথা জানিয়ে দিই। তার কিছুক্ষণ পরে 3জন মাস্ক পরা লোক আসে, লামিয়া ভাবির ঘরে যাই। কিছুক্ষণ পরে লামিয়া ভাবির ঘর থেকে জিনিসপত্র পড়ার শব্দে আমি ওনার ঘরে যাই, কিন্তু ঘরের দরজা বন্ধ থাকে। তাই আমি ওনার ঘরের পেছন সাইডের টিনের একটা ছোট্ট ছিদ্র দিয়ে তাকাতেই আমার চোখ দুটো বড় হয়ে যায়, সারা শরীরে পশম দাঁড়িয়ে যায়। একটা লোক ঘরের মধ্যে কিছু একটা খুঁজছিল। আরেকজন লামিয়া ভাবির হাত দুটো পেছন থেকে এক হাত দিয়ে মুচড়ে ধরেছিল, অন্য হাতে চুলের মুঠি ধরে বারবার জিজ্ঞেস করছিল লাবণ্য কোথায়, কিন্তু উনি স্বীকার করেনি, বলেনি তাদের। হঠাৎ করে কোথা থেকে সবুজ পাঞ্জাবি পরা একটা লোক ছুরি হাতে নিয়ে এসে লামিয়া ভাবির গলার রক কেটে দেয়। আমি আমার নিজের চোখে দেখেছি গলা কাটা মুরগির মতো লামিয়া ভাবির দাপাদাপি করছিল কিছুক্ষণ। এরপরে উনি নিস্তেজ হয়ে যায়, গলা দিয়ে রক্তের স্রোত পড়ে যায়। আমি ভাবিনি ওরা লামিয়া ভাবিকে মেরে ফেলবে। লামিয়া ভাবি সবসময় আমাকে বোনের মতো ভাবতো, আর আমি লোভে পড়ে ওনাকে। এতটুকু বলে হু হু করে কেঁদে ওঠে রহিমা বেগম। প্রণয়, রিফাত, সজীব, সুজন কি বলবে ভেবে পাচ্ছে না। তাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। কি কষ্টকর মৃত্যু দিয়েছিল। রিফাত নিজেকে ধাতস্থ করে বলে, লোক 3 জনের মুখ দেখেছিলেন আপনি? জি না, ওনাদের মুখে মাস্ক ছিল। এতক্ষণে এবার প্রণয় বলে ওঠে, আচ্ছা, ছুরিটা কোথায়? ওরা নিয়ে গেছে নাকি রেখে গেছে কোথাও লুকিয়ে? রহিমা বেগম ও প্রণয়ের দিকে একবার তাকায়, আবার চোখ নামিয়ে বলে ফেলে, না, ছুরি নিয়ে যায়নি, আমার কাছে রেখে গেছে। প্রণয় অবাক হয়ে বলে, আপনার কাছে রেখে গেছে? হ্যাঁ, লামিয়া ভাবি মারা যাওয়ার পর আমিও ঘরের পেছন থেকে চলে আসি। ওরা 3জনে আমার ঘরে আসে। আমাদের এই দিকে আমরা ঘরের মানুষ। আমি, লামিয়া ভাবি, আরও একজন ছিল, কিন্তু উনি সেই সময় মানুষের বাড়িতে কাজ করতে যায়, তাই কেউ ওই 3জন লোককে দেখেনি। তারা রক্ত মাখা হাত আর ছুরি দিয়ে আমার ঘরে আসে। তাদের দেখে আমি ভয় পেলেও কিছু বলি না। ওরা আমার ঘরের থেকে পানি নিয়ে হাত আর ছুরিটা ধুয়ে নেয়। ছুরিটা আমার হাতে দিয়ে বলে লুকিয়ে রাখতে কোথাও।
ছুরিটা লামিয়াভাবে ঘর থেকে নিয়েছিল ওরা। এই ছুরি নিয়ে এখন গ্রাম থেকে বের হওয়া সম্ভব না। কেউ একটু দেখে ফেললে সন্দেহ হতে পারে। তাই আমাকে ছুরিটা রাখতে বলেছে আর মুখ বন্ধ করতে বলেছে। তারা এটাও বলেছে 50,000 টাকা দেওয়ার কথা থাকলেও আমি যদি মুখ বন্ধ রাখি তাহলে 1,00,000 টাকা দিবে। টাকার লোভে কাউকে কিচ্ছু বলিনি, মুখ বন্ধ রেখেছিলাম। কিন্তু আপনারা জেনে গেলেন কিভাবে? রহিমা বেগমের প্রশ্নে প্রণয় উত্তর দেয় না, ক্রূর হাসে। তার এই হাসির আড়ালে হয়তো অন্য কোনো সূত্রপাত আছে। বিরহজনিত মন নিয়ে রাস্তায় একা একা হেঁটে বাড়িতে আসছে জুরাইন। স্কুল থেকে ফিরছে জুরাইন। পাখির জন্য মনটা তার একটু বেশি আনচান আনচান করে। গরম তেলে পানি দিলে যেমন ছ্যাদ করে ওঠে, ঠিক তেমনই পাখির কথা মনে পড়লে তার মনটা যেন ছ্যাদ করে ওঠে। শত চেষ্টা করে পাখির কথা ভুলতে পারছে না সে। হঠাৎ তার কাঁধে কেউ হাত দিয়ে বলে, কেমন আছো জুরু? জুরাইন তাকিয়ে দেখে পাখি তার কাঁধে হাত দিয়ে হেসে পা মিলিয়ে হাঁটছে। মুহূর্তেই জুরাইনের চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে। পাখির দিকে তাকিয়ে বলে, এতদিন কোথায় ছিলে তুমি পাখি? নানু বাড়ি গিয়েছিলাম। পাখি, তোমাকে একটা কথা বলার ছিল, অনেকদিন থেকেই বলবো বলবো করে বলা হয়ে ওঠে না। হ্যাঁ বলো। পাখি মানে কি মানে করছো? বলে ফেলো। জুরাইন কিছুটা সাহস নিয়ে অকপটে বলে ফেলে। পাখি, আই লাভ ইউ। জুরাইনের কথায় পাখি ভ্রু কুঁচকে তাকায়। সহসাই কিছু বলে না, কিছুক্ষণ থেমে বলে, শোনো জুরাইন, তুমি এসব প্রেম ভালোবাসা কিছু বোঝো না। তুমি কেন, আমি নিজেও বুঝি না এসব প্রেম ভালোবাসা মানে ঠিক মতো। আর পাখিকে কথা সমাপ্ত করতে না দিয়ে জুরাইন এর সহাস্য মুখে বলে, সমস্যা নেই পাখি, আমি তো বুঝি। আমি তোমাকে প্রেম ভালোবাসার মানে বুঝিয়ে দেবো। আমার থেকেই তুমি প্রথম প্রেমের হাতে খড়ি নিবে না হয়। আমি সত্যিই বুঝি প্রেম ভালোবাসা। বুঝি বলেই তো তোমার জন্য আমার হৃদয়ে ধুকপুকানি হয়, না হলে কি হতো? পাখি বিরক্তিতে চোখ মুখ কুচকায়, রূঢ় কণ্ঠে বলে ওঠে, আর তোমার এই ফালতু প্রেমের হাতে খড়ি হয়েছে ফালতু বন্ধুদের সাথে মিশে। এভাবে বলো না পাখি। জুরাইন শুন, তুমি আমার ছোট্ট ভাইয়ের মতো, এসব একদম বলবে না। আমি তোমার 2 বছরের বড়, তুমি মাত্র ক্লাস 4-এ পড়ো। এসবের কিছুই বোঝো না, বন্ধুদের পাল্লায় পড়ে এসব করছো। ঠান্ডাভাবে কথাগুলো বলে পাখি দ্রুত হাঁটে। জুরাইনের আগে চলে যায়। জুরাইন পাখির যাওয়ার দিকে তাকিয়ে গেয়ে ওঠে, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে, আমার হৃদয় ভেঙে যায়। জান্নাত ইসি প্রান্তিক ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য হচ্ছে জান্নাত আর ইসিকে রিকশায় তুলে দিয়ে প্রান্তিক কোনো এক জায়গায় যাবে। প্রণয়ের কথা মতো জান্নাত নিকাব পড়েছে এখন। মুখশ্রীর মধ্যে দুটো চোখ শুধু অনাবৃত, বাকি পুরোটা মুখ আবৃত পর্দার আড়ালে। গত 15 মিনিট থেকে তিনজনে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো রিকশার হদিস পাওয়া যাচ্ছে না এখনো। আজকে ভার্সিটির ভিতর থেকে বের হতে একটু বেশি দেরি করে ফেলছে তিনজনে, যার ফলস্বরূপ এখন রিকশা পাওয়া দায়। দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে এবার ইসি বলে, চল সামনের দিকে হাঁটি, ভাগ্য ভালো হলে রিক্সা পাবো, না হলে পাবো না। প্রান্তিকের থেকে দ্বিগুণ বিরক্ত হয়ে বলে, তোরা দুইটা মাইয়েই বেয়াদব, তোদের কারণে আমি বাইক আনতে পারি না। এত কষ্ট করে বাইক কিনছি কি রিক্সা ভাড়া দিয়ে যাওয়ার আসার জন্য? চুপ করে দুইজনে সামনে হাঁট। জান্নাতের কথায় দুইজনাই চুপ করে সামনে হাঁটা ধরে। মোড়ের কাছাকাছি আসতে একটা গাড়ি এসে তাদের পাশে দাঁড়ায়। তার পেছনে আরেকটা গাড়ি এসে দাঁড়ায়। তারা তিনজনেও দাঁড়িয়ে যায়। গাড়ি থেকে সজীব বের হয়। প্রান্তিকের সামনে আসতে প্রান্তিক বলে, কেমন আছো সজীব ভাই? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা ছোট ভাই? জি আলহামদুলিল্লাহ। কোনো দরকার ছিল ভাইয়া? আর বড় ভাইয়া কই? প্রণয় ভাই গাড়িতে জান্নাত আপুকে নিয়ে যেতে বলেছে। জান্নাত কিছু বলবে তার আগে জান্নাতের ফোনে মেসেজ টোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোনটা নিয়ে মেসেজ অপশনে যেতেই দেখে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসছে। জান্নাত মেসেজটাকে ওপেন করে। সজীবের সাথে আমার গাড়িতে চলে আসুন, প্রান্তিক ইসিকে নিয়ে ওর বাসায় দিয়ে আসবে। এই সময় রিক্সা পাওয়াটা টাফ, জানেনই তো, তাই দ্বিরুক্তি না করে চলে আসুন। আপনার মিস্টার ভালোবাসা। জান্নাত মেসেজটা পড়ে সূক্ষ্ম হাসে, যা নিকাবের আড়ালে রয়ে গেছে। জান্নাত সজীবের দিকে তাকিয়ে বলে, চলুন ভাইয়া। বলেই জান্নাত সজীবের সাথে হাঁটা ধরে। জান্নাত গাড়ির কাছে যেতে রিফাতা সুজন গাড়ি থেকে বের হয়ে পিছনে আরেকটা গাড়ি ছিল, সেটাতে গিয়ে ওঠে। সজীব ড্রাইভিং সিটে বসে। জান্নাত পেছনের সিটের প্রণয়ের সাথে বসে দূরত্ব বজায় রেখে। প্রান্তিক আর ইসি সেই দিকে ভ্যাবলা কান্তের মতো তাকিয়ে আছে। ইসি প্রান্তিকের পেটে হাতের কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে, দোস্ত, এটা আমি কি দেখলাম?
আমাদের জামু ছিল না ওইটা? সত্যি সত্যি? প্রান্তিক চোখ মুখ কুঁচকে ফেলে বিরক্তিতে। ইসির দিকে তাকিয়ে বলে, তোর সমস্যা কি? তুই কি বাসায় যাবি নাকি আমি তোকে রেখে চলে যাব? আশ্চর্য, তুই এমন রেগে যাচ্ছিস কেন? তোর সাথে কথা বললেই আমার রাগ উঠে যায়। রসকসহীন কোথাকার। আজব, তোর এমন কথা কিংবা রাগের কারণ কি? করার কি আছে? তুই কথাই কবি না। চল, বড় ভাইয়া কি সুন্দর প্রেম করতেছে আর আমি। তুই আর একটা কথাও বলবি না। প্রান্তিক ইসিকে চুপ করিয়ে দিয়ে সামনের মোড়ের দিকে হাঁটতে থাকে। ইসিও তার পিছন পিছন যাচ্ছে। ইসি বুঝতে পারছে না প্রান্তিক হঠাৎ এমন রেগে কেন গেল। প্রান্তিকের এখন বিরক্ত লাগছে ইসিকে নিয়ে। ইসি তাকে কি একটুও বুঝতে পারছে না? মেয়েটা এতই অবুঝ। মোড় থেকে একটা রিক্সা নিয়ে দুজনে রিক্সায় উঠে বসে। ইসিকে বাসায় দিয়ে প্রান্তিক তার কাজে যাবে। প্রণয় তাকেও মেসেজ করে বলে দিয়েছে ইসিকে যাতে বাড়ি পর্যন্ত দিয়ে আসে। তারা চারজন দুই দিকে যেতেই আড়ালে কেউ একজন কাউকে ফোন করে বলে, স্যার, শাহরিয়ার প্রণয়ের গাড়িতে আজ একটা মাইয়ারে উঠতে দেখলাম। বোরকা পরা ছিল, মুখ দেখি নাই, মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। জি, আমি ওদের উপর নজর রাখবো। বলেই লোকটা ফোন কেটে দেয়। যে জায়গায় লুকিয়েছিল সেখান থেকে বের হয়ে একটা হাসি দিয়ে সে চলে যায় অন্য রাস্তায়। তার কাজ আপাতত শেষ। জান্নাত প্রণয় দুজনের মধ্যে নীরবতা চলছে। দুজনের কেউই একটা টু শব্দও করছে না। মূলত সজীব থাকার কারণে কথা বলতে জড়তা কাজ করছে দুজনের মধ্যে। সজীবের সামনে কথা বলতে গেলে আবার সে কি মনে করে? প্রণয় তো তাদের বলেছে জান্নাত রিক্সা পাচ্ছে না বিধায় তাকে লিফট দিচ্ছে। বাসার রাস্তায় আসতেই প্রণয় সজীবকে গাড়ি থামাতে বলে। সজীব গাড়ি ব্রেক নেয়। তাদের গাড়ির পেছনের গাড়িটাও থেমে যায়। পেছনের গাড়ি থেকে রিফাত সুজন বের হয়ে আসে। প্রণয়ের গাড়ি থেকেও প্রণয় আর জান্নাত বের হয়। সজীবও বের হয়ে আসে। প্রণয় জান্নাতকে উদ্দেশ্য করে বলে, চলুন বাকি পথটুকু হেঁটে হেঁটেই যাই। আচ্ছা। বলেই দুজনে হাঁটতে থাকে পায়ের প্রতিটা ধাপের সাথে মিলিয়ে মিলিয়ে। তাদের পিছনে পিছনে রিফাত সজীব সুজনও আসছে হেঁটে হেঁটে। হঠাৎ প্রণয় পিছনে ঘুরে তাকায়। রিফাত সজীব সুজনের উদ্দেশ্যে বলে, কথা শুনছিস? তিনজনে সমসুরে বলে ওঠে, না ভাই। আসবি পেছনে পেছনে? ভাই না, ভাই না সত্যি তো? ভাই। মার খাবি তিনজনে? বলে তিনজনে গিয়ে গাড়িতে ওঠায়। তার পরপরই দুইটা গাড়ি জান্নাত প্রণয়ের পাশ দিয়ে চলে গেছে। প্রণয় সেদিকে তাকিয়ে হাসি দেয়। চোখ ফিরিয়ে জান্নাতের দিকে তাকাতে দেখে জান্নাত সামনের দিকে তাকিয়ে আছে। প্রণয় এবার হাঁটতে শুরু করে। জান্নাত ও প্রণয়ের সাথে হাঁটে। প্রণয় নীরবতাকে উপসংহার দিয়ে জান্নাতকে বলে, আপনাকে ধন্যবাদ। কেন? এই যে আমার কথা রেখেছেন, নিকাব পরে বের হচ্ছেন। ও আচ্ছা। প্রণয় কি বলবে ভেবে পাচ্ছে না, সবকিছু গুলিয়ে যাচ্ছে। অন্যদিকে জান্নাতও কোনো কথা খুঁজে পাচ্ছে না প্রণয়কে যে বলবে। জান্নাত কিছু একটা ভেবে প্রণয়কে বলে, আপনার জেরিত কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনার পার্সিয়া? আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করি। জি। জেনিতকে কোথায় পেয়েছিলেন? রাস্তায় একদিন কাজ থেকে আসার সময় দেখলাম একটা লোক ব্যাগ থেকে ওকে রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে। মায়া হলো ওকে দেখে, তাই নিয়ে আসলাম নিজের সাথে। ওর নামকরণটা আমি নিজেই করেছিলাম। বাহ, ভালোই। হুম। আপনাদের নির্বাচন কবে? আর 2 দিন পরেই কি মনে হচ্ছে, সফল হবেন তো? ইনশাল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ ভাগ্যে রাখলে হবে আর কি। যাক, ভালোই। বাসায় এসে গেছে। ঠিক আছে, যান। আবার দেখা হবে না হয় বেলকনির কিনারায়। আচ্ছা, আল্লাহ হাফেজ। বলেই জান্নাত তাদের বাসার গেটের ভেতর ঢুকে যায়। প্রণয় সেই দিকে তাকে আফসোসের নিঃশ্বাস ফেলে। আজও বলতে পারল না। রাজনীতি করে অথচ একটা মেয়েকে এখনো পর্যন্ত সাহস জুগিয়ে ভালোবাসার কথা বলতে পারল না। জনগণ এসব শুনলে যাতা অবস্থা হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া করে জান্নাত মাত্র এসে রুমে শুয়েছে। এমন সময় রাহেলা হাতে একটা শাড়ি নিয়ে জান্নাতের রুমে আসে। জান্নাত শোয়া থেকে উঠে বসে। রাহেলা এসে জান্নাতের পাশে বসে জান্নাতের হাতে শাড়িটা দিয়ে বলে, শাড়িটা রাখ, 1-2 দিনের মধ্যে তোকে দেখতে আসবে। জান্নাত অবাক হয়ে বলে, দেখতে আসবে মানে? দেখতে আসবে। ছেলে তোকে আগ থেকেই দেখেই পছন্দ করেছে। এখন তার বাবা মা এসে দেখবে তোকে। যদি পছন্দ হয় পরে ছেলে সহ এসে কাবিন করে যাবে। আজব, এসব কি বলছো তুমি? কোন ছেলে? আমি এই বিয়ে করব না। তোর বাবার বন্ধুর ছেলে। বিয়ে করবে না বললেই তো হয় না, অবশ্যই তোকে বিয়ে করতে হবে। আমি দরকার হলে বিয়ে ভেঙে দিব। তুই জানিস বিয়ে ভেঙে দিলে কি অবস্থা হবে? সবাই তোকে ছি ছি করবে, তোর বাবা মরে যাবে। জান্নাত এবার পুরোদমে বিরক্ত হয়ে বলে, শোনো আম্মু, আমার
আব্বু কোনো বাংলা সিনেমার নায়িকার বাবা নয় যে মেয়ের বিয়ে ভেঙে গেছে সেই শোকে মরে যাবে। একদম ঠিক কথা বলেছে ও আমার মেয়ে। জুনায়েদ আজমি রুমে ঢুকতে ঢুকতে কথাটা বলল। রাহেলা জুনায়েদ আজমির দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে, তুমিও মেয়ের কথায় তাল মিলাচ্ছ? তাল মেলাতে যাব কেন? ছেলেকে যদি আমার আম্মুর পছন্দ না হয় বিয়ে হবে না, শেষ কথা। তুমি যদি জোর করে আমার আম্মুকে বিয়ে দিতে চাও, দরকার হলে বিয়ে ভেঙে দিব আমরা। যা ইচ্ছে করো, তোমরা বাপ মেয়ে, আমি কিছুই বলবো না। আম্মু সব বলে ফেলে এখন বলছো কিছুই বলবে না? জান্নাতের কথায় রাহেলা তেতে উঠে বিরক্তি নিয়ে বলে, রাজাকার পেটে ধরেছি আমি, সেই জন্যই সারাক্ষণ আমার পেছনে পড়ে থাকে ভুল ধরতে। বলে রাহেলা চলে যায়। জান্নাত আর জুনায়েদ আজমি হেসে ওঠে। জান্নাত হাসতে হাসতে জুনায়েদ আজমিকে বলে, আব্বু আমি রাজাকার? বলেই আবার হাসতে থাকে। জুনায়েদ আজমি রুম থেকে বের হয়ে যায়। জান্নাত হাসতে হাসতে বের হয়ে ব্যালকনিতে যায়। ব্যালকনিতে গিয়ে দোলনায় বসে প্রান্তিক আর ইশিকে গ্রুপে কল দেয়। দুজনাই ফোন রিসিভ করে। প্রান্তিক ইশি জান্নাতকে এমন পাগলের মতো হাসতে দেখে আহাম্মকের ন্যায় তাকিয়ে আছে। প্রান্তিক বলে ওঠে, ওই জান্নাতি এমন হাসছো কেন? ভাই রাজাকার? বলেই জান্নাত আবার হাসতে থাকে। ইশি ব্যতিব্যস্ত হয়ে বলে, দোস্ত জানো আমাদের বাসায় কি রাজাকার আসছে? জান্নাত এবার হাসি বন্ধ করে নিজেকে সামলে নিয়ে বলে, দোস্ত আম্মু বলতেছে আমি নাকি রাজাকার। প্রান্তিক আর ইশি দম ফেলে একসাথে বলে ওঠে, ও এই কাহিনী, ঠিক আছে পরে ব্যাখ্যা শুনবো, এখনো ঘুমা। বলেই দুইজনে ফোন কেটে দেয়। জান্নাত তাকিয়ে আছে ফোনের দিকে। আবারও ফোন দেয়, কিন্তু দুজনেই কল কেটে অফলাইনে চলে গেছে। জান্নাত দোলনায় বসে আকাশ পানে তাকিয়ে আছে। গলা খাকারির শব্দ পেয়ে পাশের বেলকনিতে তাকায়। প্রণয় তার দিকে তাকিয়ে আছে। জান্নাত একটু নড়ে চড়ে বসে। প্রণয়ের দিকে তাকিয়ে বলে, কি দেখছেন মিস্টার ভালোবাসা? আপনাকে। মানে? প্রণয় হকচকিয়ে যায়। সম্বিত ফিরে বলে, না কিছু না, একটা বুদ্ধি দিতে পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করে দেখতে পারি। বলুন কিসের বুদ্ধি দিব? বাসায় কিভাবে বাবা মাকে বোঝানো যায় আমার বিয়ে করা প্রয়োজন? নাউজুবিল্লাহ, এটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না তাই। আমিও জানি না, প্রান্তিককে জিজ্ঞেস করুন, ও বলতে পারবে। বলেই জান্নাত ব্যালকনি থেকে রুমে চলে যায়। প্রণয় চুপ করে বিরস ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। রাজনীতি করে বলে কি তার কোনো ফিলিংস নেই? বিয়ে করে তো অনেক দেশ সামলায়, অথচ তার বাবা মা তার বিয়ের কথার নাম নিচ্ছে না। যদি জান্নাতের বিয়ে হয়ে যায়, অতি তাড়াতাড়ি এর একটা বিহিত করতেই হবে। প্রণয় রুম থেকে বের হয়ে প্রান্তিকের ঘরে গিয়ে দরজা নক করে। প্রান্তিকের সবেমাত্র চোখে হালকা ঘুম এসে ধরা দিয়েছে। প্রণয় দরজা নক দেওয়াতে উঠে গিয়ে দরজা খুলে দেয়। প্রণয়কে রুমে আসতে বলে গিয়ে বিছানায় বসে। প্রান্তিক ভাইয়ের মুখের দিকে একবার তাকায়। ভাইয়ের মলিন মুখ দেখে স্বগতোক্তি করে বলে, এখন ঘুমাবো। ভাইয়া কি হয়েছে, কোনো সমস্যা? বিয়ে করব, আম্মু আব্বুকে গিয়ে তুই একটু বুঝাবি। প্রান্তিক হকচকিয়ে যায় প্রণয়ের এমন কথা শুনে। নিজেকে ধাতস্থ করে একগাল হেসে বলে, ভাইয়া বিয়ে করলে তুমি বউ সামলাবে নাকি শহর সামলাবে? হ্যাঁ, তোকে এত বেশি বুঝতে কে বলে? যেটা বলেছি পারলে সেটা বল আব্বুকে। আর যারা দেশ চালায় তারা কি বিয়ে করে না? করছে তো, কিন্তু তোমাকে নিয়ে আমার একটু বেশি সন্দেহ লাগছে। বিয়ে না করে যেভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে দুইজনের কথা বলো, বিয়ে হলে আল্লাহ জানেই তোমাকে খুঁজে পাওয়া যাবে কি না। থাপ্পড় খাবি বেয়াদব, বড় ভাইয়ের সাথে এসব কোন ধরনের কথা? তাহলে বড় ভাই এসে তার বিয়ের কথা ছোট ভাইকে কেন বলে? তোর মুখ বেশি চলে দেখছি। বলেই প্রণয় প্রান্তিককে মারতে নিলে প্রান্তিক দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। প্রণয় আবার সেই বিরস মুখে নিজের রুমে চলে যায়। 2 দিন পরে নির্বাচন, সেটার টেনশনটাও মাথা থেকে যাচ্ছে না। সন্ধ্যায় প্রান্তিক বরাবরের মতো জুরাইনকে পড়াতে বসেছে। জুরাইন বিছানায় শুয়ে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। জান্নাত ড্রয়িং রুমে সোফায় বসে আছে। প্রান্তিককে দেখে ডাক দেয়, কিরে ভুক্তভোগী টিউটর, পড়াতে আসছিস? তোকে বলছি না আমাকে এই নামে ডাকবি না? ঠিক আছে ডাকবো না, যা। আচ্ছা শোন, জুরাইনের কি হয়েছে রে? দেখলাম মন খারাপ। দরিনের ছেঁকা খাইছে। মানে? বোন হয়ে এর মানে বুঝোস না? আর আমাকে আসছিস জিজ্ঞেস করতে? তো ওকে তো তুই পড়াস, আমি কিভাবে জানবো? তুই ওর বোন, বাইরের দিকে একটু খেয়াল রাখ, কার সাথে মিশে কি শিখে কি করে, এগুলো তোদেরই দায়িত্ব, আমার না। বলেই প্রান্তিক জুরাইনের ঘরে চলে যায়। জান্নাত ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। প্রান্তিক জুরাইনের রুমে এসে চেয়ার টেনে বসে জুরাইনকে ডাক দেয়। জুরাইন কপাল থেকে হাত নামিয়ে উঠে এসে আরেকটা চেয়ারে বসে। প্রান্তিক জুরাইনের পানসে মুখের দিকে তাকিয়ে আছে। আজকেও যে পাখির সাথে প্রেম ঘটিত কোনো সমস্যা হয়েছে সেটা প্রান্তিক খুব ভালো করেই বুঝে ফেলেছে। প্রান্তিক জুরাইনের দিকে তাকিয়ে বলে, জুরু কি হয়েছে, কোনো সমস্যা?
জুরাইন ছলছল চোখে তাকায় প্রান্তিকের দিকে, ধরা গলায় বলে, ভাইয়া প্লিজ আমাকে জুরু বলে ডাকবে না? পাখি আমাকে জুরু বলে ডাকতো। প্রান্তিক অবাক নেত্রপানে জুরাইনের দিকে তাকিয়ে আছে। জুরাইন আবারও বলে ওঠে। ভাইয়া কিছু কি পোড়া পোড়া গন্ধ পাচ্ছেন? জুরাইনের কথা শুনে প্রান্তিক কিছুক্ষণ নাক টেনে গন্ধ শুকার চেষ্টা করে। না, স্বাভাবিক স্মেল আসছে নাকের কাছে। প্রান্তিক বলে, কই জুরাইন, কিসের গন্ধ? আমি তো গন্ধ পাচ্ছি না। ভাইয়া আমি হৃদয় পোড়ার গন্ধে ঘুমাতে পারছি না, আমার হৃদয়টা পুড়ে যাচ্ছে পাখির জন্য। বলেই জুরাইন চোখের পানি মুছে। আদৌ পানি চোখে আছে কিনা আল্লাহ জানে। প্রান্তিক এখনো তবদা খেয়ে বসে আছে। জুরাইন হু হু করে কাঁদতে কাঁদতে চেয়ার থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায়। প্রান্তিক এখনও তবদা খেয়ে বসে আছে। আজও জুরাইন ফাঁকি দিয়েছে পড়ায়। প্রান্তিক ভেবে পায় না সে কি জুরাইনকে পড়াতে আসে নাকি জুরাইন আর পাখির প্রেম কাহিনী শুনতে আসে। প্রণয় সন্ধ্যার আকাশের দিকে তাকিয়ে আছে। চাঁদ তারা কিছু নেই, যেন একটা কালো চাদর। জান্নাত বেলকনিতে আসে, প্রণয়কে দেখে বলে, কি ভাবছেন মিস্টার ভালোবাসা? ভাবছি তো অনেক কিছুই। জান্নাতের দিকে না তাকিয়ে আগের মতো থেকে উত্তর দেয় প্রণয়। জান্নাত কিছুটা অবাক হয়, প্রশ্নাত্মক চাহনি নিয়ে বলে, অনেক কিছুর মধ্যে অল্প কিছু বলা যাবে কি? যাবে, যাবে না কেন? কিন্তু ক্ষণিকের জন্য না হয় আপনাকে বললাম নিজের ভাবনাগুলো। কিন্তু আমি আমার সর্বক্ষণের জন্য একজন নিজস্ব মানুষ চাই, যাতে যখন তখন আমি তাকে নিজের ভাবনা চিন্তাগুলো উগরে বলতে পারি। আপনাকে তো বলবো আমি বেলকুনির এপার থেকে ওপারে রেখে, কিন্তু আমি তো আমার একান্ত কাছের একজন মানুষ চাই, যার কাঁধে মাথা রেখে আমি আমার সব কথা ব্যক্ত করব। আদৌ আছে কি আমার সেই মানুষ? হবে কি কেউ আমার সেই মানুষ? জানা নেই। আপনার মাথায় নির্বাচনের চিন্তা আর বিয়ে করার ভূত দুইটাই একসাথে চেপেছে, তাই এত ভাবনা। হয়তো। যাই হোক, ছাড়ুন। একটা কথা জিজ্ঞেস করি। বলুন। রিলেশন করেছেন বা আছে? সত্যি কথা বলতে করিনি, তবে একজনকে পছন্দ হয়েছে, বলতে পারেন আংশিক ভালো লাগা ভালোবাসা এরকম। ইচ্ছা আছে ইনশাল্লাহ তাকেই বিয়ে করব, বাকিটা আল্লাহর ইচ্ছা, তাকে কপালে রেখেছি কিনা। তা আপনার আছে রিলেশন? আমারও আপনার মতো একজনের প্রতি ভালো লাগা ভালোবাসা জন্ম নিয়েছে, দিনকে দিন তা বৃদ্ধি পাচ্ছে। ইচ্ছে তাকে বিয়ে করার, আল্লাহ কপালে রাখলে আলহামদুলিল্লাহ, না থাকলে ভাগ্যকে মেনে নেব। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ঘরে গেলাম, কিছু কাজ আছে। জি। বলেই দুইজনা ব্যালকনি থেকে ঘরে চলে যায়। দুইজনার মনে জমেছে বিষণ্ণতা, মন খারাপের ছায়া পড়েছে মনে। দুইজনারই ভাবনা দুইজনে ভিন্ন কোনো মানুষকে পছন্দ করে। সত্যি কি দুজনে ভিন্ন কোনো মানুষকে পছন্দ করে? রাতে খাবার খেয়ে শাহরিয়ার, পাবেল, রোকসানা, প্রান্তিক সোফায় বসে আছে। প্রণয় খাওয়া শেষ করে আর সোফায় বসেনি। ঘরের দিকে যেতে দিলে শাহরিয়ার, পাবেল প্রণয়কে ডাক দেয়। প্রণয়, শোন তো বাবা। প্রণয় এসে বাবার সামনে দাঁড়ায়। পাবেল তাকে বলে, বস, কথা আছে। না বউ, বসার সময় নেই। কি বলবে বলো, আমি শুনছি। শাহরিয়ার, পাবেল তপ্ত নিঃশ্বাস ফেলে বড় ছেলের দিকে তাকিয়ে বলে, তুই কি সত্যি বিয়ে করবি? প্রণয় চট করে শাহরিয়ার, পাবেলের পাশে বসে প্রান্তিকের দিকে তাকায়। প্রান্তিক প্রণয়ের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে হেসে দেয়। প্রণয় শাহরিয়ার, পাবেলের দিকে তাকিয়ে বলে, আব্বু তুমি আমাকে জিজ্ঞেস করছো? আমি তো বলেছি আমি বিয়ে করব। বিয়ের বয়স যে আমার পার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না তোমরা? না বুঝলে আমার জন্ম নিবন্ধন কার্ড নিয়ে দেখো আমি কত সালে জন্ম নিয়েছি, তাহলে বুঝতে পারবে। আমার ঘরে একটা বউয়ের অভাবে দুর্ভিক্ষ চলছে, আর তুমি এখন জিজ্ঞেস করছো আমি সত্যি বিয়ে করব কি না? তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, বউ আমি নিয়ে আসবো দরকার হলে। বলে প্রণয় গটগট পায়ে প্রস্থান নেয়। পিছনে রেখে যায় অবাকের চরম পর্যায়ে চলে যাওয়া তিনটা মানুষকে। শাহরিয়ার, পাবেল অবাক হয়ে রোকসানাকে বলে, রোকসানা, এটা কি সত্যি তোমার ছেলে প্রণয়? তো রোকসানা সোফা ছেড়ে উঠে বলে, না, এটা তোমার ছেলে। অবিকল তোমার কার্বন কপি, তোমার মতো নির্লজ্জ। বলেই চলে যায় রোকসানা। এদিকে প্রান্তিক সবার কথা কাহিনী দেখে হাসতে হাসতে শেষ। ভাইয়ার জন্যে আব্বুর পদবিও নির্লজ্জ হয়ে গেছে। শাহরিয়ার, পাবেল প্রান্তিককে ধমক দিয়ে বলে, বেয়াদব ছেলে, হাসছিস কেন? আম্মুর কথা শুনে। তোর আম্মু আবার কি বলেছে? আম্মুর কথা তুমি বুঝোনি? কি? হাসি বন্ধ করে কথা বল, না হলে থাপ্পড় খাবি তুই। ওকে বলছি, আম্মু তোমাকে বলেছে ভাইয়া তোমার মতো নির্লজ্জ। এর মানে কি বুঝতে পেরেছ? তুমিও নির্লজ্জ, আর তাই ভাইয়া তোমার মতো নির্লজ্জ। কি এত বড় কথা? নির্লজ্জ বাবার নির্লজ্জ ছেলে। কি বললি তুই? আমি বলিনি, আম্মু এটা বুঝিয়ে গেছে তোমাকে, সেটাই বলি।
বলেই প্রান্তিক আবার হাসতে থাকে। শাহরিয়ার পাভেল প্রান্তিকের দিকে রেগে তাকিয়ে নিজের ঘরে চলে যায়। প্রান্তিক এখনও হেসে যাচ্ছে। আজকে তার শুধু হাসি পাচ্ছে। জান্নাতকে আন্টি রাজাকার বলেছে। জুরাইনের হৃদয় পোড়া গন্ধ। বড় ভাইয়ের রুমে বউয়ের অভাবে দুর্ভিক্ষ। বাবাকে ইনিয়ে বিনিয়ে মায়ের বুঝিয়ে দেওয়া বাবা নির্লজ্জ। আল্লাহ সব মনে করে প্রান্তিক শেষ হাসতে হাসতে। রাত 11টা বাজে। ব্যালকনিতে পার্সিয়াকে কোলে নিয়ে বসে আছে জান্নাত। বিশাল আকারের আকাশটাকে অবলোকন করছে। থালার মতো পূর্ণ চাঁদ না থাকলেও বাঁকা চাঁদের উপস্থিতি আছে আকাশে। আর সেই চাঁদের বুড়িকে পাহারা দিচ্ছে মিটি জলজল করা হাজারো তারা। বিষাদের ছায়া পড়েছে মনে। গতকাল প্রণয়ের বলা কথাটা মাথা থেকে যাচ্ছে না। কাকে ভালোবাসে মিস্টার ভালোবাসা? তবে আমি যে ভেবেছিলাম তিনি আমাকে ভালোবাসে, তাহলে কি ধারণাটা মিথ্যা ছিল আমার? হয়তো। জুনায়েদ আজমি এসে জান্নাতের পাশে বসে জান্নাতের দিকে তাকিয়ে বলে, মন খারাপ মনে হচ্ছে আম্মু? জান্নাত ফুঁস করে নিঃশ্বাস ছাড়ে। জুনায়েদ আজমির কাঁধে মাথা হেলিয়ে দিয়ে বলে, ভালো লাগছে না আব্বু? কেন জানি মন খারাপ লাগছে। কোনো কিছু নিয়ে কি ভাবছিস? সেটাও বুঝতে পারছি না আব্বু। একটা কথা বলি আম্মু। বলো আব্বু। আম্মু, আমি একটা ছেলেকে পছন্দ করেছি। ছেলে হিসেবে খুব ভালো, তোকে খুব ভালো রাখবে। ওরা তোকে দেখেছে কোনো একভাবে, তাদেরও পছন্দ তোকে। এখন তোর কি মতামত আম্মু? জান্নাত চোখ তুলে তাকায় জুনায়েদ আজমির মুখের দিকে। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বিয়েটা কবে হবে আব্বু? জুনায়েদ আজমি কিছুটা অবাক হয়। এক কথায় যে জান্নাত কিছু জিজ্ঞেস না করে রাজি হয়ে যাবে উনি হয়তো ভাবেনি। মেয়ের মাথায় হাত দিয়ে বলে, গতকাল তো নির্বাচন, সব জায়গায় গোলাগুলি হওয়ার সম্ভাবনা আছে, হয়তো নির্বাচনের পরে। আচ্ছা। জুনায়েদ আজমি চলে যায় জান্নাতের পাশ থেকে উঠে। জান্নাত পার্সিয়ার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। জুনায়েদ আজমির প্রস্তাবে সে রাজি হতো না যদি জানতো প্রণয় তাকে ভালোবাসে, কিন্তু প্রণয় তো অন্য কাউকে হয়তো মন দিয়ে আছে। তাই তো জুনায়েদ আজমিকে হ্যাঁ বলেছে। হঠাৎ পার্সিয়ার চিৎকারের শব্দে ভাবনা থেকে বের হয়ে আসে জান্নাত। পার্সিয়া পাশের বেলকনির দিকে তাকিয়ে চিৎকার করছে। জান্নাত তাকায় প্রণয়ের বেলকনির দিকে। প্রণয়ের বেলকনির রেলিংয়ের উপর বসে জেনিত ও পার্সিয়াকে দেখে চিৎকার করছে। কিয়ৎক্ষণ পরে হুট করে পার্সিয়া লাফ দেয় জান্নাতের বেলকনিতে। বেলকনির দূরত্ব খুব অল্প, তাই জেনিত সহসায় লাফ দিয়ে আসতে পেরেছে। জান্নাত পার্সিয়াকে কোলে নিয়ে দোলনা থেকে উঠে জেনিত যেখানে বসে আছে সেখানে গিয়ে হাঁটু মুড়ে বসে। জেনিতের মাথায় হাত বুলিয়ে দেয়। পার্সিয়া জান্নাতের কোল থেকে নেমে জেনিতের সাথে গলায় গলায় ভাব জমায়। জান্নাত বেলকনির রেলিংয়ের সাথে হেলান দিয়ে পা গুটিয়ে বসে। পার্সিয়া আর জেনিতকে একসাথে কোলে নেয়। জান্নাত জেনিতের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তোর মালিক কাকে ভালোবাসে জানিস কি? আমি তো ভেবেছিলাম তোর মালিক আমাকে ভালোবাসে, কিন্তু এখন মনে হচ্ছে ওনার মনে অন্য কারো বিচরণ। কেন এমন হলো বলতো? জান্নাতের কথায় বোবা প্রাণী দুইটাই তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। জান্নাতের কথার আগা মাথা কিছুই তো বুঝতে পারছে না। জান্নাত দুইজনকে কোলে রেখে আদুরে গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। আকাশপানে তাকিয়ে চলছে প্রণয়কে নিয়ে গুটি কয়েক ভাবনা। যে ভাবনাগুলোর বাস্তব রূপ আদৌ নিবে কিনা তাও অজানা। রাফসান মির্জার প্রণয় মুখোমুখি হয়ে বসে আছে। রাফসান মির্জার পিছনে দাঁড়িয়ে আছে তার সাথে সবসময় থাকা প্রদীপ আর মেহেদি। প্রণয়ের পিছনে দাঁড়িয়ে আছে রিফাত, সজীব, সুজন। আগামীকাল নির্বাচন। প্রণয়ের হাতে কাজের অভাব নেই। এর মধ্যে এখন রাফসান মির্জা এসেছে। না চাইতেও তার সাথে মুখোমুখি হয়ে বসে আছে প্রণয়। রাফসান মির্জা কিছুক্ষণ চুপ থেকে প্রণয়কে উদ্দেশ্য করে বলে, মিস্টার প্রণয়, এখনো কিছু ঘন্টা হাতে আছে আপনার, সরে দাঁড়ান, এতে আপনার জন্যই ভালো হবে। রাফসান মির্জার কথায় প্রণয় হেসে বলে, বিশ্বাস করেন রাফসান মির্জা, আমি সরে দাঁড়ানোর জন্য নির্বাচনে যোগ দিইনি। আমি আমার পথে অটল থাকবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। আপনি একটু বেশি করছেন না? আপনার কাছে যদি মনে হয় বেশি তাহলে বেশি, কম মনে হলে কম, এতে আমার কিচ্ছু করার নেই। ঠিক আছে, আমিও দেখবো কাল কি হয়, কে জিতে আর কে হারে। যে ইনশাআল্লাহ, আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেন আমি সফল হতে পারি। প্রণয়ের কথায় রাফসান মির্জা চলে যেতে উঠে দাঁড়ায়। প্রণয় রাফসান মির্জার হাতের উপর হাত দিয়ে তাকে বসতে বলে। রাফসান মির্জা বসতেই প্রণয় টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে রাফসান মির্জার হাতে দিয়ে বলে, আমার এখানে এসেছেন এত রাতে, কতটা কষ্ট হয়েছে আপনার, এক গ্লাস পানি অন্তত খেয়ে যান। রাফসান মির্জার পানির গ্লাসটা ফেলে দিতে নিলে প্রণয় বলে ওঠে, শাহরিয়ার প্রণয়ের অফিসে এসে ভাঙচুর করেছেন, এটা আবার কালকে নিউজের হেডলাইনে না হয় দেখবেন একটু। প্রণয়ের কথা শুনে রাফসান মির্জা গ্লাসটাকে না ফেলে একটু জোরে টেবিলের উপর রাখে।
প্রণয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বের হয়ে যায় কেবিন থেকে। রাফসান মির্জার পিছন পিছন মেহেদি আর প্রদীপও বের হয়ে যায়। প্রদীপ বের হওয়ার আগে একবার প্রণয়, রিফাত, সজীব, সুজনের দিকে রূঢ় দৃষ্টিতে তাকিয়ে ক্ষীণ হাসে। হাসিটার আড়ালে যেন তার অনেক কিছু আছে। বড্ড রহস্যময় হাসি ছিল তার। প্রণয় রাফসান মির্জা চলে যেতেই ক্রূর হাসি সজীবকে ডাক দেয়। সজীব শুন। জি ভাই। এগিয়ে এসে সজীব বলে। প্রণয় সজীবের হাতে নিজের রুমালটা দিয়ে বলে, গ্লাসের পানিগুলো ফেলে দে, আর গ্লাসটা কি করতে হবে বুঝলি তো? জি ভাই। বলেই সজীব প্রণয়ের রুমাল দিয়ে গ্লাসটা সাবধানে ধরে পানিটুকু পাশের টবে ফেলে দিয়ে গ্লাসটা নিয়ে বেরিয়ে যায় কোথাও। সুজন এগিয়ে এসে বলে, ভাই কি নিখুঁতভাবে অভিনয় করলেন আপনি, আমি নিজেও বুঝতে পারিনি। আর রাফসান মির্জার কথা তো বাদই দিলাম। ছাড় সে কথা, কালকে কি হবে সেটা নিয়ে ভাব। সুষ্ঠুভাবে নির্বাচনটা হলেই আলহামদুলিল্লাহ। এখনো কিছু কাজ পড়ে আছে, তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। শুরু কর। জি ভাই। বলেই রিফাত আর সুজন তাদের কাজে চলে যায়। প্রণয় ল্যাপটপ নিয়ে পার্টি অফিস রুমে আফজাল সাহেবের কাছে যায়। প্রণয় এসে আফজাল সাহেবকে সালাম দিয়ে ওনার সামনে একটা চেয়ারে বসে। এখন শুধু আফজাল সাহেব আছে। রাত 1:30 বাজে, বাকি সবাই চলে গেছে। আফজাল সাহেব প্রণয়কে দেখে বলে, প্রণয়, সেই দিন হুট করেই কেন চলে গেছিলে, বললে না তো? প্রণয় ল্যাপটপ থেকে চোখ তুলে আফজাল সাহেবের দিকে তাকায়, মুখে কিঞ্চিত হাসি ঝুলিয়ে বলে, স্যার বলবো ইনশাল্লাহ, কিছু প্রমাণ হাতে আসুক, প্রমাণ সহ আপনাকে দেখাবো, বলবো। আচ্ছা, সেই পর্যন্ত একটু অপেক্ষা করুন স্যার প্লিজ। ওকে, সাবধানে থেকো। তুমি কালকে কি হয় এখনো তুমি বুঝতে পারছো না? রাফসান মির্জাও দেখছি উঠে পড়ে লেগেছে। আল্লাহ ভরসা স্যার। আর হ্যাঁ, তোমার তো বলছি মাইকিং কিংবা পোস্টার লাগাতে, তুমি তো তা বারণ করেছো। জনগণ কি ভোট দিবে? তোমার চিনবে তোমায়? স্যার, যারা চিনার তারা আমাকে এমনিতেই চিনবে, সে যে উপায়ই হোক। আর ভাগ্য সহায় হলে ভোটও পাবো ইনশাআল্লাহ। আমি শব্দ দূষণ, পরিবেশ দূষণ চাইনি, তাই পোস্টার মাইকিং করতে নারাজ ছিলাম। যাক, দেখা যাক কি হয়, মনোবল হারিও না। জি ইনশাআল্লাহ। ঘড়ির কাঁটা রাত 3:30টার ঘরে। প্রণয় এখনো এক নাগারে কাজ করে যাচ্ছে। পিঠের মেরুদণ্ডটাও যেন প্রণয়ের উপর বিরক্ত, তবুও প্রণয় এক বিন্দু বিরতি নিচ্ছে না। কিছুক্ষণ পরে সজীব, রিফাত, সুজন এসে প্রণয়ের কেবিনে ঢুকে। প্রণয় তাদের দিকে তাকায় একবার, আবারও নিজের কাজে চোখ রেখে বলে, শেষ হয়েছে তোদের কাজ? জি ভাই। জি ভাই। জি ভাই। তিনজনই একসাথে বলে থামে। রিফাত বলে ওঠে, ভাই বাসায় যাবেন না? কাজ কি এখনো বাকি? আমরা হেল্প করব। না, আর 5 মিনিট লাগবে। তোরা যাবি নাকি অপেক্ষা করবি? অপেক্ষা করি, 4 জন একসাথে যাব। বলেই তিনজনে 3টা চেয়ার টেনে বসে। প্রণয় তিনজনের দিকে তাকিয়ে হাসে। এসির মধ্যেও ঘেমে আছে কিছুটা প্রণয়। সারাদিনের অক্লান্ত পরিশ্রমে গায়ে শুভ্র পাঞ্জাবিটাও কুঁচকে আছে যেন খানিকটা। প্রণয় ল্যাপটপ বন্ধ করে হাতে থাকা পেনটা কলমদানিতে রেখে প্যাড খাতাটাও বন্ধ করে সামনে বসে থাকা 3 মানবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, চল বাসায় যাই। প্রণয়ের কথায় তিনজনে উঠে যাওয়ার জন্যে প্রণয়ের পিছন পিছন বেরিয়ে যায়। 4 জনে গাড়িতে উঠতেই প্রণয় সজীবের উদ্দেশ্যে বলে, সজীব, আজকে বাসায় যাওয়ার জন্য সেকেন্ড রাস্তাটা ধর। সময় বেশি লাগলেও ওই রাস্তা দিয়ে চল, সোজা পথে যাওয়া যাবে না, হয়তো অপেক্ষায় আছে অনেকে আমাদের। আচ্ছা ভাই। বলেই সজীব গাড়ি স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে যেতে শুরু করে। 4:30টারও বেশি বাজে। রাত জাগা পাখিদের কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। প্রণয় মাত্রই বাসায় এসেছে। গায়ের পাঞ্জাবিটা ফোটা ফোটা ঘামে লেগে আছে গায়ে। প্রণয় রুমে এসে লাইট দিয়ে চারদিকে চোখ বুলায়, কিন্তু জেনিতকে কোথাও দেখছে না। প্রতিদিন প্রণয় আসলে জেনিত প্রণয়ের পিছনে পিছনে হাঁটবে, কিন্তু গেল কোথায় আজ? প্রণয় জেনিতকে ডাকতে ডাকতে বেলকনিতে আসে। হঠাৎ জান্নাতের বেলকনি থেকে জেনিত ডাক দিয়ে উঠতে প্রণয় সেই দিকে তাকায়। প্রণয় বেলকনির রেলিং টপকে জান্নাতের রেলিংয়ে যেতেই দেখে জেনিত জান্নাতের কোলে বসে প্রণয়ের দিকে তাকিয়ে আছে। পার্সিয়া ঘুমাচ্ছে, জান্নাতও হেলান দিয়ে ঘুমাচ্ছে। প্রণয় জান্নাতের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে। জান্নাত নাকের তিলটার দিকে আবারও তার চোখ আটকায়। চোখ দুটো ভীষণ সুন্দর। প্রণয়ের ইচ্ছে করছে জান্নাতের কপালে একটা ভালোবাসার স্পর্শ দিতে, কিন্তু তা করে না প্রণয়। আনমনেই বলে ওঠে, সেই দিন মারামারিতে অনাকাঙ্ক্ষিতভাবে আপনাকে প্রথম ছুঁয়েছি, দ্বিতীয়বার আর অধিকার ছাড়া ছুঁতে চাই না। দ্বিতীয় স্পর্শটার জন্য অপেক্ষা করব, তবুও হালাল হোক না হয়। আপনাকে যে আমার চাই নিদ্রাময়ী, বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রণয় থামে। পার্সিয়াকে হাত বাড়িয়ে আলগোছে কোলে তুলে নিয়ে জান্নাতের দিকে আরেকবার তাকিয়ে বলে, মিস্টার ভালোবাসা শুধু আপনারই থাকতে চায় জান্নাত। বলে প্রণয় উঠে পার্সিয়াকে কোলে নিয়ে রেলিং টপকে আবারও নিজের ব্যালকনিতে চলে যায়। জান্নাত সেইভাবে পার্সিয়াকে কোলে নিয়ে ঘুমিয়ে থাকে।
অবশেষে এসেছে সেই মহেন্দ্রক্ষণ। আজ এমপি নির্বাচন। কার ভাগ্য কি আছে আল্লাহ ভালো জানে। প্রণয় 5:40 ঘুম থেকে উঠে গেছে। ফ্রেশ হয়ে বাসার পাশের মসজিদে নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে বের হতেই পাখির বাবা প্রণয়কে ডাক দেয়। প্রণয়ও দাঁড়িয়ে যায়। দুজনে আবার একসাথে পা মিলিয়ে হাঁটতে থাকে। বাইরে স্নিগ্ধ বাতাস বইছে, শরীর ঠান্ডা করে দিচ্ছে। প্রাকৃতিক মনোরম পরিবেশে নীরব থেকে উপভোগ করাটা এক অন্যরকম শান্তি। নীরবতার উপসংহার ঘটিয়ে পাখির বাবা প্রণয়কে বলে, আজ তো নির্বাচন, তাই না প্রণয়? প্রণয় পাখির বাবার কথায় মুচকি এসে প্রতিউত্তর দেয়। জি আঙ্কেল, দোয়া করবেন। দোয়া তো সবসময়ই আছে তোমাদের জন্য। আল্লাহ সফল করুক তোমাকে। জি ইনশাল্লাহ। পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে, সফল হবে তো? আল্লাহর উপর ভরসা করে আছি আঙ্কেল। জনগণকে তো সহজে বোঝা যায় না। তারা মুখে আপনাকে এক কথা বললেও মনে তো থাকে অন্য কিছু। তাই কিছু বুঝতে পারছি না। আল্লাহ সহায় হলে ইনশাল্লাহ সফল হব। আল্লাহ ভরসা। বলে আবার দুইজনে হাঁটতে শুরু করলো। বাসার কাছে আসতেই দুজনের বাসায় চলে যায়। প্রণয় বাসায় ঢুকে দেখে রোকসানা নাস্তা নিয়ে বসে আছে। প্রণয়কে দেখেই তিনি বলে, আই বাবা, তাড়াতাড়ি বস, পরে তো নাস্তা করার সময় পাবি না। বলেই রোকসানা নিজেই প্রণয়কে খাইয়ে দিতে থাকলো। প্রণয়ও দ্বিরুক্ত প্রকাশ না করে মায়ের হাতে খেতে থাকলো। প্রণয় খেয়ে উঠেই বলে, আম্মু আমার এক্ষুনি বের হতে হবে। আচ্ছা বাবা, দোয়া করি আমার ছেলে যেন সফল হয়ে আসতে পারে বাড়িতে। আমি ঘর থেকে আসছি আম্মু। বলেই প্রণয় নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে জেনিতকে কোলে নিয়ে কিছুক্ষণ কথা বলে ব্যালকনিতে যায় একবার, যদি তার মনোহরণকারীকে একবার দেখতে পায়। প্রণয় ব্যালকনিতে গিয়ে দেখে জান্নাত পার্সিয়াকে কোলে নিয়ে দোলনায় বসে চোখ বন্ধ করে ঢুলছে। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে বলে ওঠে, কেমন আছেন জান্নাত? প্রণয়ের কথা কর্ণকুহরে এসে বাড়ি খেতে জান্নাত তাকায় প্রণয়ের ব্যালকনির দিকে। জান্নাত নির্নিমেষভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে প্রণয়ের দিকে। শুভ্রতায় ঘেরা পাঞ্জাবি, চুলগুলো হয়তো জেল দিয়ে সেট করা, চোখের রিমলেস সেই চশমাটা, হাতে কালো রঙের একটা ঘড়ি। ব্যাস এতটুকুতেই লোকটার সৌন্দর্য অনেক বেড়ে উঠেছে যেন। আজকে যেন একটু বেশি সুন্দর লাগছে মিস্টার ভালোবাসাকে। জান্নাতের থেকে প্রণয় কোনো প্রতিউত্তর না পেয়ে আবারও বলে, কি হলো, কথা বলবেন না? জান্নাত সম্বিত ফিরে আসে প্রণয়ের কথায়। প্রণয়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলছেন? কোন ধ্যানে ছিলেন? জিজ্ঞেস করেছি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ ভালো, তবে টেনশন কাজ করছে প্রচুর, বুঝলেন? কেন? ভ্রুকুচকে প্রশ্নাত্মক চাহনি নিয়ে প্রণয়ের দিকে তাকিয়ে বলে জান্নাত। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে একটা নিঃশ্বাস ফেলে বলে, আজকে নির্বাচন না, আল্লাহ ভাগ্যে কি রেখেছে তাই নিয়ে টেনশন। আল্লাহ ভরসা, চিন্তা করবেন না। নির্বাচনের সৎ উদ্দেশ্য নিয়ে যদি আপনি যোগ দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে সফলতা দেবে। ইনশাআল্লাহ। যাবেন কখন কাজে? এই তো এখন। আচ্ছা, শুভ কামনা রইল। জি আচ্ছা, আসি তাহলে। বলেই প্রণয় ঘুরে দাঁড়ায় ঘরে যাওয়ার জন্যে। জান্নাত কিছু একটা ভেবে প্রণয়কে আবারও ডাক দেয়, বলে, শুনুন মিস্টার ভালোবাসা। জান্নাতের ডাক শুনে প্রণয় ঘুরে দাঁড়িয়ে আবার রেলিংয়ের কাছে আসে। জান্নাত প্রণয়কে জিজ্ঞাসা করে, আচ্ছা, আপনার ভালোবাসার মানুষটাকে বলেছেন? জান্নাতের কথায় প্রণয় হাসে। অতি সূক্ষ্ম হাসি সেটা, কিন্তু সেই হাসিটাতেও আরও একবার হারিয়ে যায় জান্নাত। প্রণয় হেসে বলে ওঠে, জি বলেছি। মুহূর্তে জান্নাতের মুখটা ফ্যাকাশে রূপ ধারণ করে, তবে সেটা প্রণয়ের সামনে প্রকাশ করে না। প্রণয়ের দিকে তাকিয়ে ফিচেল হেসে বলে, আচ্ছা ঠিক আছে, যান, আপনার দেরি হয়ে যাবে তো। প্রণয় হাসি দিয়ে চলে যায়। জান্নাত আকাশের দিকে তাকায়। তার মনে যেন কালো মেঘ এসে হানা দিয়েছে। আনমনে বলে ওঠে, যাকে পাওয়ার নয় তার প্রতি কেন মন কুঠিরে অনুভূতিরা জন্ম নেয়। প্রণয়, রিফাত, সজীব, সুজন চারজনাই গাড়িতে বসে যাচ্ছে নিজেদের গন্তব্যে। প্রণয় আর রিফাত কথা ডিসকাস করছে কিছু একটা বিষয় নিয়ে। কথার মাঝে প্রণয়ের ফোন বেজে ওঠে। প্রণয় ফোনের দিকে তাকিয়ে নাম্বারটা দেখে ভ্রু কুঁচকে ফেলে। এই সময় প্রণয় এই ফোনটা আশা করেনি। প্রণয় ফোনটা রিসিভ করে কানে নিতেই অপর পাশে কেউ একজন বলে ওঠে, প্রণয়দা, যত দ্রুত সম্ভব আপনারা যেই রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তায় যান। প্রণয় কথার প্রতি উত্তরে লোকটাকে বলে, কি হয়েছে, কোনো সমস্যা? প্রণয়দা, রাফসান মির্জার লোকেরা যে কোনো সময় আপনার উপর এটা করতে পারে। আচ্ছা তুই সাবধানে থাকিস। বলেই প্রণয় ফোন কেটে সজীবের দিকে তাকিয়ে বলে, সজীব অন্য রাস্তা ধর, এই রাস্তায় রাফসান মির্জার লোকেরা।
প্রণয় পুরো কথা শেষ করার আগে একটা গুলি এসে প্রণয়ের পাশের জানালার কাঁচ ভেদ করে নিচে পড়ে যায়। প্রণয়ের পাশের জানালার কাঁচ ভেঙে প্রণয়ের হাতে কাঁচগুলো পড়ে, কিছু কিছু কাঁচ গেঁথে যায়। মুহূর্তেই প্রণয়ের শুভ্র পাঞ্জাবি লাল রঙের রক্ত রঙিন রূপ ধারণ করে। ব্যথায় প্রণয় চোখ মুখ কুঁচকে ফেলে। সজীব গাড়ি ঘুরিয়ে আগে আশেপাশে একটা ক্লিনিকে যায়। রিফাত গার্ডদের ফোন করে আসতে বলে। তাদেরই ভুল হয়েছে, গার্ড নিয়ে বের না হওয়ার ফল। গার্ডদের একে বলেছে পরে আসতে, তাই এই অবস্থা। আক্কেল হয়ে গেছে। প্রণয় ক্লিনিকে গিয়ে হাতে ড্রেসিং করিয়ে নেয়। ততক্ষণে গার্ডরা চলে এসেছে। প্রণয় এবার গার্ডদের নিয়ে আবার গন্তব্যে রওনা দেয়। কাজ ভাঙা গাড়িটা মেকানিক্স গ্যারেজে পাঠিয়ে দেয়। প্রণয়ের গাড়ির সামনে গার্ডদের একটা গাড়ি, পিছনে আরেকটা গার্ডদের গাড়ি, মাঝে তাদের গাড়িটা। সকাল 10:45 বাজে। এখন কেন্দ্রে মানুষের আনাগোনা মোটামুটি বাড়ছে আস্তে আস্তে। চারিদিকে পুলিশ, আর্মি, র্যাব সবার উপর নজর রাখছে। প্রণয়, সজীব, রিফাত, সুজন কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তা খেয়াল রাখছে। তবে কাউকে বলছে না যে শাহরিয়ার প্রণয়কে ভোট দিতে। এখানে সবাই স্বেচ্ছায় ভোট দিবে যাকে ইচ্ছা থাকে। এখানে কাউকে বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন করার কোনো মানেই হয় না। রাফসান মির্জা প্রণয়কে ভোট কেন্দ্রে সশরীরে উপস্থিত থাকতে দেখে ক্ষুব্ধ হয়। মনে মনে নিজের দলের লোকদের কয়টা বাজে ভাষায় গালি দিতেও ভুলে না। একটাও কাজের না। শাহরিয়ার প্রণয়কে মারতে এই পর্যন্ত কয়বার পাঠিয়েছে, প্রতিবারই ফেল হয়েছে। শাহরিয়ার প্রণয় বেঁচে গেছে। বিরক্ত রাগে চোখ মুখ কুঁচকে ফেলে তিনি। ঠিক তখনই তার একটা গার্ড এসে বলে, লোকটা কথা বলা শেষ করতে রাফসান তাকে সপাটে একটা থাপ্পড় মারে। লোকটা গালে হাত দিয়ে ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে আছে রাফসান মির্জার দিকে। রাফসান মির্জা প্রণয়ের দিকে তাকিয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে চলে যায়। থাপ্পড় খাওয়া গার্ডটা রাফসান মির্জার যাওয়ার দিকে তাকিয়ে আসতে বলেই লোকটা নিজের কাছে চলে যায়। চারিদিকে মানুষ গিজগিজ করছে। তবে সুষ্ঠুভাবে ভোটদান হচ্ছে। সবাই নিজ ইচ্ছায় ভোট দিচ্ছে যাকে ভালো মনে করছে তাকে। প্রণয়ের গায়ে এখনও সেই লাল রক্তে রঞ্জিত পাঞ্জাবি। এটা নিয়ে মিডিয়ার লোকেরা অলরেডি এসেছিল জেরা করতে। প্রণয় অত্যন্ত সুখদর্শীভাবে তাদের রাস্তায় ঘটা বিষয়টা এড়িয়ে গিয়েছে। কোনো মতে মিডিয়ার লোকদের বুঝ দেওয়ার জন্য বলেছে রাস্তায় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে। সে একা ছিল সেই গাড়িতে, পিছনে গার্ড ছিল। প্রণয়ের এই কথায় মিডিয়ার লোকেরা আর কিছু বলেনি। তবে মিডিয়া মানেই তো মশলাপাতি মিক্সচার। তারা আরও মশলা মাখিয়ে তা ভার্চুয়াল জগতে ছড়িয়ে দিচ্ছিল। বিকাল 4টায় ভোটদান কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। তারপর থেকে শুরু হয় ভোট গণনা কার্যক্রম। সম্পূর্ণ নিরাপদভাবে ভোট গণনা চলছে। প্রণয়, সজীব, রিফাত, সুজন মসজিদে চলে যায় আসর নামাজ আদায় করতে। নামাজ পড়ে এসে আবার কেন্দ্রে ফিরে আসে। প্রণয় তাকায় রাফসান মির্জার দিকে। রাফসান মির্জা তার লোকদের কিছু একটা বিষয় নিয়ে শাসাচ্ছে। লোকগুলো মাথা নিচু করে রাফসান মির্জার কথা শুনছে। প্রণয় তপ্ত শ্বাস ছাড়ে সেদিকে তাকিয়ে। ভোট গণনা করতে করতে সময় এসে পৌঁছায় 5:50। কী হবে ফলাফল তা নিয়ে প্রণয়, রাফসান মির্জা দুজনেই উত্তেজিত। প্রণয় ফলাফল নিয়ে যতটা নার্ভাস তার থেকেও বেশি নার্ভাস হয়ে গেছে তার সাথে তিনজনে। প্রণয় রিফাতের দিকে তাকিয়ে বলে, তুই এত ঘামছিস কেন? রিফাত শার্টের হাতা দিয়ে কপালের ঘাম মুছে প্রণয়ের দিকে তাকিয়ে বলে, ভাই চিন্তা তো রীতিমতো, আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কি করব। রিফাতের কথা শুনে সুজন চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে বলে, বাথরুমে যা, তোর জন্য একটু শান্তি মতো চিন্তা করতে পারছি না। বাগড়া দিস না তো সজীব। আমি জানি চিন্তার কোন পর্যায়ে গিয়েছিলাম। শেষের কথাটা সুজন সজীবকে উদ্দেশ্য করে বলে। সুজনের কথায় সজীব এর থেকেও দ্বিগুণ বিরক্তি নিয়ে বলে, বাসরঘর পর্যন্ত। বলেই সজীব চোখ মুখ কুঁচকে অন্যদিকে ফিরে। সুজন সজীবের কথাটা অতটা খেয়াল না করে বলে, ও আচ্ছা। একটু সতর্ক হতে সুজন বলে ওঠে, কি বাসরঘর পর্যন্ত? নাউজুবিল্লাহ। সজীব, আমি তো এখন বিয়েই করিনি, বাসরঘর পর্যন্ত কিভাবে যাব? তো আমি জানি কেমনে? পাগলের মতো উল্টাপাল্টা প্রশ্ন কেন করবি আমাকে তো? সজীব আর কিছু বলবে সুজনকে এর আগে প্রণয় একটা ধমক দিয়ে বলে, করবি তিনজনে? সারাক্ষণ এত ঝগড়া কিভাবে করিস তোরা তিনজন? ফলাফল কি আসে সেটা নিয়ে টেনশনে আছি, আর তোরা এখানে ঝগড়া করছিস। সরি ভাই। নিচু কণ্ঠে তিনজনে বলেই চুপ হয়ে যায়। ফলাফল প্রকাশের জন্য অপেক্ষা করতে থাকে দুই পক্ষের লোকেরা। সন্ধ্যা 6টা বাজে। শাহরিয়ার পাভেলের বাসায় জুনায়েদ, আজমির ফ্যামিলি সহ সবাই ড্রয়িং রুমে টিভির সামনে আসন পেতে বসে আছে। মূলত প্রণয়ের নির্বাচনের ফলাফল নিউজ দেখার জন্য বসে আছে। জান্নাত একপাশে, পার্সিয়া আর জেনিতকে কোলে নিয়ে বসে আছে। দুজনের সাথে বসে বসে দুষ্টামি করছে আর কিছুক্ষণ পরে পরে টিভির দিকে তাকাচ্ছে। টিভির মধ্যে লাইভ নিউজ চলছে। হঠাৎ একসময় ক্যামেরা এসে প্রণয়ের মুখের দিকে আটকে। টিভির স্ক্রিনে প্রণয়ের চেহারা ভেসে ওঠে। জান্নাত তাকায় তার মিস্টার ভালোবাসার দিকে। মিস্টার ভালোবাসা ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে কোন দিকে। কিয়ৎক্ষণ পরে প্রণয় ঠোঁটের কোণে মুচকি হাসি তুলে মোনাজাতের মতো হাত তুলে মুখমণ্ডল ছুঁয়ে দেয়। হাত
ড্রয়িং রুমের সবাই আলহামদুলিল্লাহ বলে উঠতেই জান্নাত সম্বিত ফিরে আসে নিজের ভাবনা থেকে। সবার মুখের দিকে তাকিয়ে বুঝে গেছে মিস্টার ভালোবাসা এমপি হয়ে গেছে। জান্নাত আবার টিভি স্ক্রিনের দিকে চোখ দেয়। প্রণয় বক্তব্য দিচ্ছে হাসি মুখে, গলায় গাঁদা ফুলের মালা, রজনীগন্ধার গোলাপের মালাও আছে গলায়। জান্নাত তাকিয়ে আছে লোকটা সে অমায়িক হাসিটার দিকে। ইস, মিস্টার ভালোবাসা। প্রণয়রা বাসার সামনে এসে গাড়ি থামিয়েছে। পিছনে সবাই চিৎকার করে যাচ্ছে প্রণয়ের নাম নিয়ে। প্রণয় সবাইকে থামতে বলে গেটের ভিতরে ঢুকে, কিন্তু থামতে বললে কি কেউ থামে? সেই চিৎকার করেই যাচ্ছে। প্রণয় আর ওদের বারণ না করে বাসার কলিং বেলে হাত দেয় বাজানোর জন্যে, কিন্তু কলিং বেল বাজানোর আগে খট করে দরজা খোলার শব্দে প্রণয় আর কলিং বেল না দিয়ে হাত নামিয়ে ফেলে। দরজা খোলার পরেই প্রণয় তাকিয়ে দেখে রোকসানা দরজার সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছে। প্রণয় তার মাকে সালাম দিয়ে জড়িয়ে ধরে। রোকসানা প্রণয়ের কপালে আদর দিয়ে বাসার ভিতরে নিয়ে আসে ছেলেকে। প্রণয় বাসার ভিতর ঢুকে দেখে শাহরিয়ার, পাভেল, জুনায়েদ, আজমি, রাহেলা, জুরাইন, আল্লাদি, প্রান্তিক সবাই তার দিকে হাসি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু একটা মানুষ উপস্থিত নেই। প্রণয় আর চোখে চারিদিকে তাকায়, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটার দেখা পায় না। তাই সবার সাথে কথায় মশগুল হয়ে পড়ে। ভেবেছে জান্নাত হয়তো তাদের বাসায় আছে, তাই আর ভাবেনি প্রণয়। নিচে সবার সাথে কথা বলে উপরে চলে আসে প্রণয়। নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়াতে পাশের রুম থেকে মেয়েলি কণ্ঠস্বর পেয়ে সেই দিকে যায়। এটা প্রান্তিকের রুম। প্রান্তিকের রুমে কে থাকবে মেয়ে? কৌতূহল নিয়ে প্রান্তিকের রুমে না ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে দেখে জান্নাত পাশে আর জেনিতের সাথে কথা বলছে। বোবা প্রাণী দুটো জান্নাতের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, যেন তারা সব বুঝে। প্রণয়কে নিজের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রান্তিক ভ্রুকুটি কিছুটা কুঁচকে ফেলে। আস্তে আস্তে প্রণয়ের পিছনে গিয়ে দাঁড়িয়ে আগে রুমের দিকে তাকায়। দেখে জান্নাত বিড়ালদের সাথে কথা বলছে। এবার প্রণয়ের কানের কাছে ফিসফিস করে বলে, কি সুন্দর চমৎকার দৃশ্য, তাই না? প্রণয়ের ধ্যান নেই, অজান্তেই বলে ওঠে, হ্যাঁ, এক কথায় দারুণ। প্রণয়ের কথা শুনে প্রান্তিক ফিক করে হেসে দেয়। কারো হাসি শুনে প্রণয় পিছনে তাকিয়ে দেখে প্রান্তিক দাঁত কেলিয়ে হাসছে তার দিকে তাকিয়ে। প্রান্তিক প্রণয়কে বলে, ভাইয়া, তুমি এতটাই দেনে ছিলে যে আমি যে চমৎকারকে মচৎকার বলেছি সেটাও তুমি ধরতে পারোনি। এক কথায় দারুণ না? তো লজ্জা করছে না বড় ভাইয়ের সাথে এইভাবে কথা বলতে? না, সব তো তোমার থেকে শেখা, তাই লজ্জা নেই। বাই দ্য ওয়ে, জান্নাতকে কবে বিয়ে করছো সেটা বলো, আর কত লুকিয়ে চুবিয়ে দেখবে। এর থেকে ভালো বিয়ে করে দাও। একদিকে শহর সামলাবে, অন্যদিকে বউ সামলাবে। বিয়ের বছর গড়ার মাথায় না হয় বাচ্চা কাচ্চাও সামলাবে। এমন হলে তো দারুণ হয় নেতা সাহেব। প্রণয় প্রান্তিকের হাতটা কাঁধ থেকে নামিয়ে দিয়ে কিছু বলতে যাবে, তার আগে জুরাইন আর আল্লাদি আসে। আল্লাদির হাতে 4টা চায়ের কাপ একটা ট্রেতে। জুরাইন প্রান্তিক আর প্রণয়ের দিকে অতি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, রুমে চলুন, আপনাদের দুই ভাইয়ের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ শলা পরামর্শ করার আছে। জুরাইন কথাটা একটু ভাব নিয়ে বলে। প্রান্তিক আর প্রণয় ভ্রু কুঁচকে তাকায় জুরাইনের দিকে। জুরাইন তাদের তাকানোকে উপেক্ষা করে আল্লাদিকে নিয়ে রুমের ভেতরে ঢুকে। জান্নাত এতক্ষণে খেয়াল করেছে তাদের। জুরাইনের পিছন পিছন প্রণয় আর প্রান্তিকও এসে রুমে ঢুকে। জান্নাত তাকায় একবার প্রণয়ের দিকে। প্রণয়ও জান্নাতের দিকে তাকিয়েছিল, সেই জন্যেই দুজনের চোখাচোখি হয়। জান্নাত দৃষ্টি নামিয়ে অন্যদিকে নজর দেয়। জুরাইন আল্লাদির হাত থেকে ট্রে থেকে 1 কাপ চা নিয়ে জান্নাতের হাতে ধরিয়ে দিয়ে বলে, আপু, তুই একটু বাইরে যা তো, আমাদের প্রাইভেসির প্রয়োজন। জান্নাত জুরাইনের কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। এই 10 বছরের পিচ্ছি জুরাইনের আবার কিসের প্রাইভেসি ভেবে পায় না জান্নাত। জান্নাত জুরাইনের দিকে তাকিয়ে বলে, কিসের প্রাইভেসি? আমার রুম থেকে বের করে কি যুক্তি আটবে তিনজনে? তা তো না জানলেও চলবে আপু, তুই বের হতো। জান্নাত আর কোনো কথা বলেনি। রুম থেকে না বের হলে যে জুরাইন ঘ্যান ঘ্যান করবে সেটাও ভালো মতোই বুঝতে পেরে বের হয়ে এসেছে। জান্নাত চলে যেতেই তার পিছন পিছন পার্সিয়াও চলে যায়। জেনিত বিছানায় একবার প্রণয়ের মুখের দিকে তাকাচ্ছে, আবার জান্নাত আর পার্সিয়ার যাওয়ার দিকে তাকাচ্ছে। সে যেন সিদ্ধান্তহীনতায় ভুগছে। প্রণয়কে ছাড়া যেতে ইচ্ছা করছে না, আবার জান্নাত আর পার্সিয়ার কাছেও থাকতে ইচ্ছা করছে। প্রণয় হাসি দিয়ে জেনিতকে কোলে নিয়ে আদর করে বিছানায় বসে। প্রান্তিক প্রণয়ের হাতে একটা চায়ের কাপ দেয়, নিজে একটা নেয়। জুরাইন একটা নিতেই আল্লাদি ট্রে নিয়ে চলে যায়। প্রণয় এবার জুরাইনের দিকে তাকিয়ে বলে, কি বলবেন আমাদের ছোট ভাই? জুরাইন প্রণয়ের কথা শুনে তার দিকে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে প্রান্তিক আর প্রণয়ের উদ্দেশ্যে বলে ওঠে, ভাইয়া, আমি পাখিকে বলতে পারছি না, ওর সাথে আমার সেটিং করে দিন না। জুরাইনের কথা শুনে প্রণয় প্রান্তিক দুজনাই বিষম খায়। প্রণয় চায়ের কাপটাকে বেডের পাশে ছোট টেবিলে রেখে জুরাইনের দিকে তাকিয়ে বলে, ও ছোট ভাই, পাখিকে যে তুমি ভালোবাসো তার প্রমাণ কি? এটা কোনো ভালোবাসা না, এটা হচ্ছে তোমার খারাপ সঙ্গ এর প্রভাব। তুমি তোমার যেই বন্ধুদের সাথে মেশো, নিশ্চিত তারা তোমার সাথে এই বিষয়ে বেশি কথা বলে।
সেই জন্য তুমি ওদের কথাগুলো ভাবার কারণে পাখির সাথে কথা বললে। পাখিকে দেখলে তোমার মনে হয় তুমি ওকে ভালোবাসো, আসলে সেটা মোটেও না। এটা ভালোবাসা না, এটা হচ্ছে সঙ্গ দোষের প্রভাব। তুমি বন্ধু পরিবর্তন করো। প্রণয়ের কথায় প্রান্তিক একমত হয়ে বলে, এক্স্যাক্টলি রাইট ভাইয়া। আমি এই পর্যন্ত জুরাইনকে বারবার এই কথাটা বোঝাইতে চাচ্ছি, কিন্তু ও বুঝতে পারছে না। প্রান্তিক আর প্রণয়ের কথা শুনে জুরাইন একটু চোখ মুখ কুঁচকে ফেলে, যার দরুন বোঝা যাচ্ছে তাদের কথা জুরাইনের পছন্দ না। জুরাইন এবার প্রতি উত্তর দেয়, ভাইয়া আমি চায়ের কাপ ছুঁয়ে বলছি, আমি পাখিকে সত্যিই ভালোবাসি। এটা আমার সঙ্গদোষ এর প্রভাব না। যদি আমি মিথ্যে বলি তাহলে তো কাপটা ভেঙে যেত। জুরাইন কথাটা বলে থামে। রুমের বাইরে থেকে পাশিয়া ডেকে উঠতে প্রণয়ের কোল থেকে জেনিত লাফ দিয়ে খাট থেকে নামতে গেলে জুরাইনের হাতের সাথে বাড়ি খায়, আর তাতে জুরাইনের হাত থেকে কাপটা ফ্লোরে পড়ে ভেঙে যায়। আচমকা কাপ ভেঙে যাওয়াতে প্রণয় প্রান্তিক চমকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরে জুরাইনের দিকে তাকাতেই দুই ভাই হুহা করে হেসে ওঠে। তাদের হাসি দেখে এবার জুরাইন কেঁদেই দেয়। যেই সেই কান্না না, প্রণয়কে জড়িয়ে ধরে কান্না করে। প্রান্তিক হাসতে হাসতে শেষ। কাপ ছুঁয়েছে বলে কাপটা ভেঙে গেছে আর প্রমাণ করে দিয়েছে এটা জুরাইনের সঙ্গদোষ। অভিনন্দন মিস্টার ভালোবাসা। পিছন থেকে কারো কথা শুনে প্রণয় তাকায়। প্রণয় হাসি দিয়ে বলে, শুক্রিয়া। আপনাকে তাহলে এবার থেকে কি বলে ডাকা যায় বলুন তো, মিস্টার ভালোবাসা নাকি এমপি সাহেব? আপনার যা ইচ্ছে, তবে আপনার মুখে মিস্টার ভালোবাসা ডাকটাই বেশি মানায়। আচ্ছা। বলে জান্নাত হেসে প্রণয়কে পাশ কাটিয়ে চলে যায়। প্রণয় জান্নাতে যাওয়ার দিকে তাকিয়ে বলে, অপেক্ষার অবসান না হয় এবার ঘটাবো জান্নাত, তবে আপনার অজান্তে। রাফসান মির্জা নিজের অফিসে বসে আছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এত কষ্ট করলো এই নির্বাচনে জেতার জন্যে, সংসদ সদস্য হওয়ার জন্য, কিন্তু দিন শেষে তার ফলাফল শূন্যের কোঠায়। তার কর্মরত সবগুলো লোকগুলোকে ইচ্ছে মতো অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে রাগ কমানোর জন্যে। দুটো গার্ডের মাথায় শ্যুট করে মেরেও ফেলেছে, কারণ গতকাল সকালে তাদের দায়িত্ব দিয়েছিল প্রণয়কে মারার জন্যে। সবগুলো অকর্মণ্য। আপাতত রাফসান মির্জার আশেপাশে কেউ নেই, সবাই ভয়ে বাইরে আছে। রাফসান মির্জা নিজের কেবিনে ভাঙচুর করেছে। কিছুক্ষণ পরে দরজায় কেউ নক দেয়। রাফসান মাথা তুলে সেই দিকে তাকে অশ্রাব্য গালি দিয়ে বলে, কোন কুত্তার বাচ্চা এখন ডিস্টার্ব করতে এসেছিস আমাকে? খোদার কসম একেবারে গুলি করে ঠুলি উড়িয়ে দিব আমাকে ডিস্টার্ব করলে। রাফসান মির্জার গালি শুনে ভয়ে গুটিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকে প্রদীপ আর মেহেদি। প্রদীপ তবু একটু সাহস করে দরজা হালকা খুলে শুধু মাথাটা ঢুকিয়ে রাফসান মির্জাকে বলে, স্যার, এমপি শাহরিয়ার প্রণয় এসেছে, আপনার সাথে দেখা করতে চেয়েছে। এমপি শাহরিয়ার প্রণয় কথাটা যেন রাফসান মির্জার রাগে ঘি ঢাললো। টেবিলের উপর হাতের কাছে একটা গ্লাস ছিল, গ্লাসটা নিয়ে দরজার দিকে তাকিয়ে প্রদীপের দিকে ছুঁড়ে মারল। প্রদীপের মাথায় পড়ার আগে প্রদীপ মাথা বের করে আনে। রাফসান মির্জা মেহেদিকে ডাকতে মেহেদি ভয়ে ভয়ে ভিতরে যায়। রাফসান মির্জা মেহেদির দিকে এবার তাকিয়ে বলে, শাহরিয়ার, প্রণয়কে আসতে বল, আর প্রদীপকে বল এগুলো পরিষ্কার করার জন্য লোক পাঠাতে। জি স্যার। বলেই মেহেদি বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে প্রণয় ঢুকে রাফসান মির্জার কেবিনে। প্রণয়ের পরে প্রদীপ দুইজন লোককে নিয়ে কেবিনে ঢুকে সব পরিষ্কার করে। কেবিনে ঢুকে প্রণয় চারদিকে একবার তাকায়। কেবিনের চারিপাশে ফুলের টব, কাঁচ, গ্লাস ভেঙে পড়ে আছে। চেয়ারগুলো উল্টোপাল্টা হয়ে পড়ে আছে। প্রণয় সব কিছু নজরে নিয়ে একটা চেয়ার ঠিক করে রাফসান মির্জার সামনে বরাবর বসে। প্রদীপ পুরো কেবিনে চোখ বুলিয়ে অবস্থা দেখে রাফসান মির্জার দিকে তাকিয়ে বলে, স্যার, এখানে কি হয়েছে? এই অবস্থা কেন সবকিছুর? রাফসান মির্জা বিরক্ত হয় প্রদীপের কথায়। ছেলেটা প্রয়োজনের তুলনায় বেশি কথা বলে, ইচ্ছে করে একে মেরে ফেলতে। নেহাত সব কাজগুলো ঠিকমতো করে আর শাহরিয়ার প্রণয়ের ইনফরমেশন জোগাড় করে দেয় দ্রুত, তাই একে নিজের কাজে এখনও ধরে রাখছে, নয়তো মেরেই ফেলতো। রাফসান মির্জা বিরক্তি নিয়ে চোখ মুখ কুচকে প্রদীপের দিকে তাকিয়ে বলে, কেন তুই দেখছিস না ভূমিকম্প হয়েছে? যা এবার এখান থেকে। রাফসান মির্জার কথায় প্রদীপ তো পুরো অবাক হয়ে দাঁড়িয়ে আছে, চোখ বড় বড় করে রাফসান মির্জার দিকে তাকিয়ে আছে, যেন পৃথিবীর সব থেকে আশ্চর্য মানুষ তার সামনে বসে আছে আর অষ্টম আশ্চর্যের কথা শুনিয়েছে তাকে। প্রদীপ নিজের আশ্চর্যদায়ক অবস্থা থেকে বের হয়ে রাফসান মির্জাকে শুধায়, স্যার, ভূমিকম্প হয়েছে, আপনি বেঁচে আছেন কেমনে? আপনি মরেন নাই? আমি মনে করছি ভূমিকম্প হলে আপনার মাথায় ছাদ ভেঙে আপনি এতক্ষণে মরে গেছেন। তুই কি আমার মরার আশা করছিস নাকি? হ্যাঁ না স্যার, তা বের হ, যা এখান থেকে। এক মিনিটও তোকে দেখতে চাই না। প্রদীপ কথা শেষ করার আগেই রাফসান মির্জা ধমক দিয়ে থামিয়ে দেয়। প্রদীপ লোক দুটোকে নিয়ে বেরিয়ে যায়। এতক্ষণে রুম পরিষ্কার হয়ে গেছে। প্রণয় এতক্ষণ চুপ করে প্রদীপ আর রাফসান মির্জার কথা শুনছিল। প্রণয় বুঝে গেছে প্রদীপ যে রাফসান মির্জাকে বেশি বিরক্ত করে কথা বলে। একেবারে রিফাত সজীব সুজনের কার্বন কপি যেন। প্রণয় সূক্ষ্ম হাসে, ঠোঁটের কোণে রেখা ফুটিয়ে। রাফসান মির্জা গলা খাকারি দিয়ে প্রণয়কে বলে, তা শাহরিয়ার প্রণয়,
আমার অফিসে কেন? প্রণয় হেসে উত্তর দিল, তেমন কিছু না, দেখতে আসলাম আপনার কি হালচাল। এখন এসে দেখি আপনি ঠিক থাকলেও আপনার চারপাশের অবস্থানরত পরিবেশ ঠিক নেই। কি বলতে এসেছেন সোজা সাপটা বলুন, মাথা গরম করবেন না। আহা, রেগে যাচ্ছেন কেন? অতি রাগ ভালো না। বলেই প্রণয় ফোনে কিছু একটা করে। কিছুক্ষণ পরে রাফসান মির্জার কেবিনের নক পড়ে। রাফসান মির্জা কিছু বলার আগে প্রণয় অনুমতি দেয় ভেতরে আসার। অনুমতি পেয়ে কেবিনে একে একে রিফাত, সজীব, সুজন ঢুকে। তিনজনের হাতে 3টা মিষ্টির প্যাকেট। তিনজনে রাফসান মির্জার দিকে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হেসে দেয়। এসব কি? মিষ্টি কেন এখানে? রাফসান মির্জার প্রশ্নে প্রণয় হেসে বলে, এতক্ষণ ওরা তিনজন আর আমার গার্ডরা মিলে আপনার অফিসের সকলকে মিষ্টি বিতরণ করেছে। আপনি বাকি ছিলেন, তাই আপনার জন্য নিয়ে আসলাম। আর যাই হোক, এমপি হয়েছি, আলহামদুলিল্লাহ। এই খুশিটা তো আমি একা ভোগ করতে পারি না। আমার প্রতিনিধিকে এই আনন্দে অংশীদার করার ভাবনায় আপনার জন্য মিষ্টি নিয়ে চলে আসলাম। বলেই প্রণয় প্রশস্ত হাসি দেয়। রাফসান মির্জা তেলে বেগুনে চেতে উঠে বলে, আপনি বেশি করছেন, এর ফল ভালো হবে না। আর কিছু বলতে পারেনি। এর আগে প্রণয় রাফসান মির্জার মুখে একটা মিষ্টি পুড়ে দেয়। রাফসান মির্জা চোখ বড় বড় করে প্রণয়ের দিকে তাকিয়ে আছে। প্রণয় হেসে বলে, অতিরিক্ত রাগ ভালো না, তাই মিষ্টি খেয়ে রাগ কমান। আসি, আবার দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন যাতে মানুষের সেবা করতে পারি। বলেই প্রণয় বেরিয়ে যায়। প্রণয়ের পিছন পিছন রিফাত, সজীব, সুজন বেরিয়ে যায়। রিফাত বের হওয়ার আগে তার হাতের মিষ্টির প্যাকেট রাফসান মির্জা টেবিলে রেখে বলে, মিষ্টির দাম কিন্তু বেশি, তবুও বিনা পয়সার টাকা দিয়ে গেলাম আপনাকে। ভাই, মিষ্টির দাম কিন্তু বেশি, তবুও বিনা পয়সা দিয়ে দিলাম আপনাকে। এমপি হতে পারেননি, দুঃখ লাগছে। না সমস্যা, মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি খেয়ে দুঃখ কমান আর বেশি বেশি প্রণয় ভাইকে মনে করুন। দয়া দোয়া করেন ওনার জন্য। আসি কেন, মিষ্টি লাগলে বলবেন, লজ্জা পাবেন না। আমরাই তো প্রণয়। বলে রিফাত ভেটকি মাছের মতো রাফসান মির্জাকে একটা ভেটকি মেরে বেরিয়ে যায়। রাফসান মির্জা রাগে মিষ্টির প্যাকেটটা ফেলে দিয়ে বলে, তোকে আমি দেখে নিব। সারিয়ার প্রণয়, এমপি হয়ে খুব সুখে আছিস তাই না? খুব আনন্দ লাগছে। তোর আনন্দ অতি তাড়াতাড়ি আমি শেষ করব, দেখিস। রাহেলা জোর করে জান্নাতকে একটা মেরুন কালারের শাড়ি পরিয়েছে। জান্নাত এতে প্রচণ্ড বিরক্ত। মূলত আজকে তাকে দেখতে আসবে। এখন দুপুর 2:45 বাজে। পাত্রপক্ষ এখনও আসেনি। এসে যাবে যে কোনো সময়। জান্নাত নিজের ব্যালকনিতে বসে আছে দোলনায়। গায়ে মেরুন রঙের শাড়ি চড়ানো, মাথায় হিজাব বাঁধা। আকাশের দিকে তাকিয়ে আছে সে। বর্ষার আগমনের মাত্র আনুমানিক 7 দিন আছে, কিন্তু আকাশে এখন থেকেই মেঘ এসে হানা দিচ্ছে। জান্নাতের কাছে মনে হচ্ছে ওগুলো বিষণ্ণতার মেঘ। ঠিক যেমন তার মনে বিষণ্ণতার মেঘ এসে জমাট বাঁধছে, ঠিক তেমন এই মেঘ কি কখনো মুছে গিয়ে নীলাভ আকাশটা পরিচ্ছন্ন করবে? প্রকাশ করবে কি তার মনে মিস্টার ভালোবাসাকে নিয়ে জন্ম নেওয়া অনুভূতিগুলো? হবে কি মিস্টার ভালোবাসা জান্নাতের একান্ত একজন ভালোবাসার মানুষে রূপান্তরিত? জানা নেই। এই প্রশ্নের উত্তর জান্নাতের অজানা। মনে এসে বিঁধেছে সূক্ষ্ম ভয়। আজকে যে পাত্রপক্ষ দেখতে আসবে কি হবে তা তার ভাবনাতীত। পার্সিয়া আর জেনিত জান্নাতের ব্যালকনিতে খেলছে একপাশে বসে। জান্নাত তাদের দুইজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হঠাৎ নিচ থেকে রাহেলা ডাকতেই দোলনা থেকে উঠে চলে যায়। রাহেলা জান্নাতের শাড়ির আঁচলটাকে পিছন থেকে টেনে সামনে এনে জান্নাতের হাতে ধরিয়ে দেয়। তাকে নিয়ে নিচে পাত্রপক্ষের সামনে চলে আসে। পাত্রপক্ষ থেকে ছেলের বোন আর ছেলের খালামুনি এসেছে, আর ছেলের ক্লাস 9-এ পড়ুয়া ভাই। জান্নাত তাদেরকে সালাম দিয়ে তাদের সামনে সোফায় বসে। কিছুক্ষণ কথা বলে। তারা যা যা জিজ্ঞেস করার করে। জান্নাত অনিচ্ছা সত্ত্বেও সাবলীলভাবে উত্তর দেয়। আসরের আজানের কিছু পরেই মানুষগুলো চলে যায়। জান্নাত নিজের ঘরে ফিরে আসে। শাড়ি চেঞ্জ করে নামাজ পড়ে নেয়। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে বলে ওঠে, বিষাদের ছায়া যখন পড়ে মনে, অনুভূতিগুলো থেকে যায় তখন গোপনে। এই যে আমার মনেও বিষাদের ছায়া পড়েছে মিস্টার ভালোবাসা। আপনার প্রতি জন্ম নিয়েছে মন কুঠিরে এক অন্যরকম অনুভূতি, কিন্তু সবটুকুই রয়ে আছে আপনার গোপনে। আচ্ছা, আপনি কখনো জানতে পারবেন তা? হয়তো জানবেন, হয়তো না। টিকটিক শব্দ করে ঘন্টার কাঁটা এসে থেমেছে 12টার ঘরে। জান্নাত কফি হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। 9টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা ঘুমিয়েছে বিধায় এখন ঘুম আসছে না চোখের পাতায়। তাই কফি হাতে ব্যালকনিতে চলে এসেছে রাতের মনোমুগ্ধকর নির্জন পরিবেশ উপভোগ করতে। এত রাতে বেলকুনিতে ঘুমাননি কেন জান্নাত? হঠাৎ কারো কণ্ঠস্বর পেতেই কিছুটা চমকে ওঠে জান্নাত। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে প্রণয়ের ব্যালকনিতে তাকিয়ে দেখে প্রণয় দাঁড়িয়ে আছে। জান্নাত ফিচেল হাসে স্বগতোক্তি করে বলে, 9টায় ঘুমিয়েছিলাম কিছুক্ষণ, তাই ঘুম আসছে না।
প্রণয় জান্নাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু একটা বুঝে নিয়ে কথার প্রত্যুত্তর দেয়। আপনার কি মন খারাপ জান্নাত? জান্নাত তাকায় প্রণয়ের দিকে। লোকটার উৎসুক প্রশ্নাতীত চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তার উত্তরের আশায় জান্নাত বলে, মন খারাপ কিনা নিজেরও বোধগম্য হচ্ছে না। কোনো সমস্যা? কিছু নিয়ে কি চিন্তিত আপনি? না, তেমন কিছু না। আজকে দেখতে আসছিল পাত্রপক্ষ, বুঝলেন? হয়তো অতি শীঘ্রই বিয়েটা হয়ে যাবে। জান্নাতের মুখে বিয়ের কথা শুনে প্রণয়ের মুখটা ফ্যাকাশে রূপ ধারণ করে। মুহূর্তে মাথায় এসে হানা দেয় একটা কথা, জান্নাতকে হারিয়ে ফেলবে না তো? মনে তোলপাড় শুরু হয়, তবুও সেটা প্রকাশ করে না জান্নাতের সামনে। মুখশ্রীতে হাসির চাপ ফুটিয়ে তুলে জান্নাতকে বলে, জান্নাত একটা ওয়ে বলবেন? জান্নাত তাকায় প্রণয়ের দিকে, সূক্ষ্ম দৃষ্টিতে তাকায়, প্রশ্ন করে, কিসের ভিত্তিতে? কি করলে আমাকে ও পাত্রীপক্ষ দেখতে আসবে? মানে? আপনি মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন, কিছুদিন পর পরই আপনাকে পাত্রপক্ষ দেখতে আসে। অথচ দেখেন, আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, রাজনীতি করি, এমপি হয়েছি, বাবার অফিসও চালাই, তারপরও পাত্রীপক্ষ আমাকে দেখতে আসে না কেন? আজব, কিছুর অভাব নেই, শুধু একটা বউ ছাড়া। বলেই প্রণয় আফসোসের নিঃশ্বাস ফেলে। জান্নাত প্রণয়ের কথা শুনে হাসবে না কাঁদবে সেটা ভুলে গেছে। হঠাৎ জান্নাত প্রণয়ের পিছনে প্রান্তিককে দেখে অন্য পাশে চলে গিয়ে দাঁড়িয়ে থাকে। ঘুমে প্রণয় ঢুলতে ঢুলতে জেনিতকে কোলে নিয়ে এসে প্রণয়ের পাশে দাঁড়ায়। প্রণয় প্রান্তিককে দেখে বলে, কিরে, 12:30 বাজে ঘুমাসনি? আমার ঘরে কেন তুই? প্রান্তিক জেনিতকে প্রণয়ের কোলে দিয়ে বলে, ঘুমিয়েছিলাম। জেনিত আমার রুমে গিয়ে লাফালাফি করে ঘুমের ডিস্টার্ব করেছে, তাই দিয়ে গেলাম। দরজা লাগিয়ে ঘুমাসনি কেন? ভুলে গেছিলাম। আচ্ছা যা, যাওয়ার সময় আমার রুমের দরজাটা ভিড়িয়ে দিয়ে যাস, তাহলে আর জেনিথ বের হতে পারবে না। প্রান্তিক যাওয়ার জন্য ঘুরতেই হঠাৎ চোখ পড়ে পাশের ব্যালকনিতে এক কোণায় দাঁড়িয়ে থাকা জান্নাতের দিকে। কফির কাপ হাতে দাঁড়িয়ে আছে। প্রান্তিক একবার প্রণয়ের দিকে তাকায়, আবার জান্নাতের দিকে। দুইজনের দিকেই তাকিয়ে চোখ মুখ কুচকে হুট করে চিল্লিয়ে বলে ওঠে, আল্লাহ, এই দুজনকে হয় বিয়ে করে দাও, নয়তো এই দুইটা ব্যালকনি ভেঙে ফেলো। এদের রাত দিন 24 ঘন্টার অত্যাচার, ব্যালকনি দুইটো অতিষ্ঠ। আল্লাহ, আমার কথা রেখো। প্রান্তিকের কথা শুনে জান্নাত সেই দিকে তাকায়। ততক্ষণে প্রান্তিক সেখান থেকে ছুটে পালিয়ে গেছে। প্রণয় জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত কিছু না বলে নিজের ঘরে চলে যায়। প্রণয় এবার হাসি দিয়ে বলে, আমি আল্লাহ, বেলকুনি ভাঙার দরকার নেই, বিয়ে হলেই হবে, ওটা কবুল করিয়ে দিও। জাতীয় সংসদ ভবন প্রণয়ের অনেক স্বপ্নের। রাজনীতিতে যখন প্রথম নিজেকে জড়িয়েছিল তখন থেকেই সংসদ ভবনের একজন সদস্য হওয়ার স্বপ্ন দেখত। নিজের জন্য না হলেও দুস্থ মানুষের জন্য তার প্রয়োজন ছিল সংসদ সদস্য হওয়ার, নিজের শহরের মানুষগুলোর পাশে থাকার। সরকার পক্ষ থেকেও যাতে মানুষগুলো কিছু পেতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য সবার সামনে উঁচু একটা স্থানে চেয়ারে বসে আছে মাননীয় স্পিকার। প্রণয়কে মাননীয় স্পিকার বলল কিছু বলার জন্যে। প্রণয় মুচকি এসে সালাম দিয়ে সাবলীল ভাষায় সুন্দর করে নিজের বক্তব্য আরোপ করে মাননীয় স্পিকার এবং চারিপার্শ্বস্থ উপস্থিত সব মানুষের নিকট। কথার মাঝে আস্তে আস্তে প্রণয়ের মুখ কঠিন হয়। হৃদয় কাঁপানো একের পর এক বক্তব্য দিতে থাকে সে সুনিপুণভাবে। দুপুর 1টা বাজে প্রণয় জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে গাড়িতে বসে। ঘেমে নিয়ে একাকার অবস্থা, সাদা পাঞ্জাবিটাও লেপ্টে আছে শরীরে। সজীব প্রণয়ের দিকে তাকিয়ে এই অবস্থা দেখে এসির পাওয়ার বাড়িয়ে দেয়। প্রণয় চোখ বন্ধ করে সিটে মাথা হেলিয়ে রেখেছে। রিফাত তাকিয়ে বলে, ভাই বেশি খারাপ লাগছে? প্রণয় চোখ খুলে রিফাতের কথায় মুচকি হেসে বলে, না ঠিক আছে, শুধু মাথা ব্যথাটা করছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। বলেই প্রণয় সজীবের দিকে তাকিয়ে এবার বলে, সজীব সোজা বাসায় চল, মাথা ব্যথাটা যেন বাড়ছে। প্রণয়ের কথায় সজীব গাড়ি স্টার্ট দিয়ে চালানো শুরু করে। প্রণয় আবারও চোখ বন্ধ করতে যাবে তার আগেই সুজন বলে ওঠে, প্রণয় ভাই, একটা কথা বলার ছিল। প্রণয় এবার সোজা হয়ে বসে, সুজনের দিকে তাকিয়ে বলে, বল এবার। ভাই, লাবণ্যকে চিকিৎসার জন্য বাইরের দেশে নেওয়ার কথা বলা হয়েছিল। সুজনের কথা শুনে প্রণয়ের সাথে সাথে কিছু বলে না, চুপ করে কিছু একটা ভেবে তারপর বলে, লাবণ্যকে বাইরে নেওয়ার দরকার নেই, যেই ডাক্তারের আন্ডারে লাবণ্যকে রেখেছি তাকে বল বাইরের দেশের ডাক্তারকে জরুরি ভিত্তিতে এখানে নিয়ে আসতে, বাকিটা আমি ম্যানেজ করে নিব। লাবণ্যকে এখন বাইরে পাঠালে যদি হিতে বিপরীত হয়। আচ্ছা ভাই। বলেই সুজন ফোনে কারোর সাথে কথা বলতে থাকলো। প্রণয় আবারও সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। চোখের সামনে ভেসে উঠল জান্নাতের নাকের লালচে কালো তিলটা, নেত্রযুগলের নিষ্প্রভ চাহনি আর হাসিটা। প্রণয় চট করে চোখ খুলল, কিছু একটা মনে করতে রিফাতের দিকে তাকায়। রিফাতকে বলে ওঠে, রিফাত, আগামীকালকে সবকিছু অ্যারেঞ্জ করেছিস তো, যা যা বলেছি? রিফাত প্রণয়ের দিকে তাকিয়ে হেসে বলে, ভাই অর্ধেক হয়ে গেছে, বাকিও কালকের মধ্যে হয়ে যাবে।
আমি সব বলে রাখছি লোকদের। দেখিস সব যেন ঠিকঠাক থাকে, কিছু যাতে এলোমেলো না হয়। ভাই হঠাৎ এসবের আয়োজন কেন করছেন? কার জন্য? সারপ্রাইজ দিব একজনকে। কে ভাই? রাফসান মির্জা? রিফাতের কথার প্রত্যুত্তরে প্রণয় কিছু বলে না, শুধু নির্লিপ্ত হাসে। পার্সিয়াকে কোলে নিয়ে নিজের রুমে বসে আছে জান্নাত। ইসিকে কল দিয়ে বলেছে আসার জন্য। আজকে জান্নাত ভার্সিটিতে যায়নি, তাই দেখাও হয়নি ইসির সাথে। ইসিকে সেই জন্যে বাড়িতে আসতে বলেছে। দুপুর এখন 2টা বাজে। বাইরে নীলাভ আকাশে মেঘের আলাপন চলছে। ইসি এসে জান্নাতের রুমে ঢুকে ব্যাগটা একপাশে রেখে বিছানায় শুয়ে পড়ে। পা দুটো হাঁটুর পর থেকে বাইরে রেখেছে বিছানার। শরীরটা বিছানায় হেলিয়ে দিয়ে জান্নাতের দিকে তাকিয়ে বলে, জানো দোস্ত, এক গ্লাস পানি খাবি? জান্নাত উঠতে যাবে এমন সময় আল্লাহ দিয়ে আসে রুমে, হাতে দুটো লেবু শরবতের গ্লাস। একটা জান্নাতের হাতে দেয়, আরেকটা ইসির হাতে দিয়ে বলে, খালাম্মা পাঠাইছে আপামনি, আর খালাম্মা কইছে ইসিয়া পারে দুপুরে খাই যাইতো। বলেই আল্লাহ দিয়ে চলে যায়। ইসি শরবতটুকু খেয়ে গ্লাসটা পাশে রেখে জান্নাতের দিকে তাকিয়ে বলে, দোস্ত, জানো তোর কি মন খারাপ কিছু নিয়ে? জান্নাত ইসির দিকে তাকায় ভালো করে। মাথাসহ চোখ দুটো যেন তার ব্যথায় ছিঁড়ে যাচ্ছে এমন। ইসিকে বলে ওঠে, দোস্ত, আমি মিস্টার ভালোবাসাকে ভালোবেসে ফেলেছি হয়তো। জান্নাতের কথায় ইসি কিছুটা না অনেকটাই ভড়কে যায়। মিস্টার ভালোবাসাটা কে আবার? তার এটাই তো বুঝে আসছে না। কৌতূহল চেপে না রেখে জান্নাতকে বলে, ভালোবাসাটাকে? প্রান্তিকের ভাইয়া প্রণয়, ওনাকে আমি মিস্টার ভালোবাসা বলি। প্রেরণ ভাইকে ভালোবাসিস? বাহ, কি ভালোবাসা! দোস্ত, আব্বু আম্মু আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। প্রণয়ও অন্য একজনকে ভালোবাসে, কিন্তু আমিও যে ওনাকে ভালোবেসে ফেলেছি। কি করব এখন আমি? বলি জান্নাত ফুপিয়ে কেঁদে ওঠে। ইসি উঠে এসে জান্নাতের মাথায় হাত বুলিয়ে দেয়। দোস্ত, চিন্তা করিস না, আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো। হঠাৎ জান্নাতের কপালে হাত রাখতে ইসি কিছুটা চমকে যায়। জান্নাতকে ছেড়ে ওর কপালে গালে গলায় হাত দিয়ে দেখে শরীর থেকে যেন তাপ বের হচ্ছে। চোখ দুটো লাল হয়ে আছে জান্নাতের। ইসি জান্নাতের দিকে তাকিয়ে বলে, এই জানো, তোর তো জ্বর এসেছে। কখন আসলো? কিভাবে আসলো? জান্নাত চোখ টেনে তাকায় ইসির দিকে। ইসির ব্যতিব্যস্ত মুখশ্রী দেখে পিক করে হেসে দেয় জান্নাত। ইসি অবাক হয়ে তাকিয়ে আছে জান্নাতের দিকে। এই মেয়ে পাগল নাকি? হাসছে কেন এমনি এমনি? ইসির এই সব ভাবনার মাঝে জান্নাত কথা বলে ওঠে, চিন্তা করিস না ইসি, কিছুই হয়নি, ওই সামান্য জ্বর। এটা সামান্য জ্বর? জ্বর আস্তে আস্তে বাড়ছে, আর তুই বলছিস সেটা সামান্য জ্বর? বলে ইসি আল্লাদি আর রাহেলাকে ডাকে। রাহেলা আসতেই ইসি বলে, আন্টি, তোমার মেয়ের শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, সেটা কি খেয়াল করেছো একবার? রাহেলা ইসির কথা শুনে বিস্ময়ে চোখ দুটো বড় করে ফেলে। জান্নাতের কাছে গিয়ে কপালে হাত দিয়ে তাপ পেতে আল্লাদির দিকে তাকায়। আল্লাদিকে বলে, তাড়াতাড়ি ভাত নিয়ে আয়, এক্ষুনি খাবার খাইয়ে ঔষধ খাওয়ায় দিতে হবে। রাহেলার কথায় আল্লাদি চলে যায় খাবার আনতে। রাহেলা জান্নাতকে বিছানার পাশে হেলান দিয়ে বসিয়ে দেয়। জান্নাত চোখ বন্ধ করে বসে আছে, গরম নিঃশ্বাস ত্যাগ করছে, যা জ্বরের ফলে হচ্ছে। ইসি ওয়াশরুম থেকে মগে করে নর্মাল পানি নিয়ে আসে। রুমাল ভিজিয়ে জান্নাতের কপালে পট্টি দিতে থাকে। জ্বর তো কমছেই না, উল্টো আরও বাড়ছে যেন। আল্লাদি খাবার নিয়ে আসতে রাহেলা হাত ধুয়ে নিজে হাতে জান্নাতকে জোর করে খাইয়ে দিতে থাকে। জ্বরের মুখে কিছু খাওয়ার ইচ্ছা নেই জান্নাতের। খাবার খাওয়ার পরে রাহেলা ওষুধ খাইয়ে দেয় জান্নাতকে। ইসি এখনও জান্নাতের পাশে বসে আছে। ইসির বাসা থেকে ফোন আসছে। আজকে ওর খালামুনিরা বাসায় আসছে, হয়তো এসে গেছে, সেজন্য বারবার ফোন দিচ্ছে সবাই। জান্নাত চোখ খুলে ইসির দিকে তাকায়। ইসির হাত ধরে বলে, দোস্ত তুই যা, তোর দেরি হয়ে যাবে পরে বাসায় যেতে। তো কিভাবে রেখে যাওয়াটা কি ঠিক হবে? মা আর আল্লাদি তো আছেই, তুই যা নিশ্চিন্ত ভাবে। তাছাড়া ওষুধ তো খেয়েছি, আল্লাহ ভরসা জ্বর চলে যাবে, তুই বাসায় যা। আচ্ছা ঠিক আছে, আর তুই চিন্তা করিস না, এই দিক নিয়ে আমি কথা বলবো। বলে ইসি দাঁড়ায় বিছানা ছেড়ে। রাহেলাকে বলে বেরিয়ে যায় বাসার উদ্দেশ্যে। জান্নাতের বাসার সামনে থেকে রিকশায় উঠে বলে, সরি জানো, বেরুন ভাইয়ের সাথে এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না, সময় হলে সব তুই বলবি। প্রণয় নিজের কেবিনে বসে আছে আর 2 হাতে ল্যাপটপ কিবোর্ড টাইপিং করে চলেছে। সব কিছুর হিসাব মিলাচ্ছে সে। ফার্স্ট জামিলের মৃত্যু, সেকেন্ড লাবণ্যকে রেপ, লাবণ্যর মুখে অস্পষ্ট শব্দ ও বি আর ভি দুইটার একটা, থার্ড লামিয়া সুলতানার মার্ডার, ফোর্থ সবুজ পাঞ্জাবি পরা একটা লোক। এসব কিছুই প্রণয় ল্যাপটপে লেখে চলেছে। সব কিছু একসাথে করে মূল রহস্য বের করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুরো হিসেব মিলিয়ে আসলেও শেষে এসে গরমিল হয়ে যাচ্ছে। প্রণয় ল্যাপটপ বন্ধ করে মাথাটা চেয়ারে রেখে ভাবতে থাকে। দরজায় কেউ নক করতে প্রণয় অনুমতি দেয় ভিতরে আসতে। সাথে সাথে কেবিনে ঢুকে রিফাত।
প্রণয় রিফাতের দিকে তাকিয়ে বলে, কিছু বলবি? প্রণয় ভাই, আমাদের গুপ্তচরদের মাধ্যমে জানতে পেরেছি যে রাফসান মির্জার লোকেরা ড্রাগ সাপ্লাই করার সময় জামিল দেখেছিল, আর তারাও জামিলকে দেখে ফেলে। তাই সেই রাতে তারা জামিলকে ধরে বেঁধে মেরে ফেলে। প্রণয় তপ্ত শ্বাস ছেড়ে বলে, রাফসান মির্জার বিরুদ্ধে এখন এই কথাগুলো বলতে হলে প্রমাণ লাগবে। আমরা তো জানি না এগুলো রাফসান মির্জাই করছে। প্রমাণ লাগবে না, ওই রাফসান মির্জার কোনো ব্যবস্থা করুন। আমাদের মুখের কথা পুলিশ বিশ্বাস করবে না, আর আমি একজন এমপি হয়ে যদি প্রমাণ ছাড়া পুলিশকে এই তথ্যর কথাগুলোর ভিত্তিতে রাফসান মির্জাকে অ্যারেস্ট করতে বলি, তাহলে সেটা আমার বোকামির প্রকাশ পায়। এতে রাফসান মির্জা টাকা দিয়ে হলেও জামিন পেয়ে বের হয়ে যেতে পারে। তাই সব প্রমাণ জোগাড় করে আমাদের স্টেপ নিতে হবে। আচ্ছা ভাই, হ্যাঁ। বলেই রিফাত বেরিয়ে যায় প্রণয়ের কেবিন থেকে। প্রণয় আবার সবকিছু ভাবতে বসে। ভাবতে ভাবতে এক মুহূর্ত হেসে দেয়। রাত অনেকটা হয়েছে, ঠিক কয়টা বাজে জানা নেই। শোয়া থেকে উঠে বসে জান্নাত। সন্ধ্যায় শরীর কাঁপিয়ে জ্বর এসেছিল, এখন অবশ্য নেই, তাই সারা শরীর ঘামে ভিজে আছে। একটু আগে জ্বর ছেড়েছে। আর রাহিলকে জোর করে ঘুমাতে পাঠিয়েছিল। আল্লাদি শুয়ে আছে জান্নাতের পাশেই। জান্নাত বিছানা ছেড়ে নামে। জান্নাত বিছানা থেকে নামতেই পার্সিয়াও আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বিছানা থেকে নেমে জান্নাতের দিকে তাকিয়ে থাকে। জান্নাত পার্সিয়ার দিকে তাকিয়ে হেসে দেয়। ব্যালকনির দরজা খুলে সেই দিকে যায়। প্রণয়ের ব্যালকনির দিকে তাকাতে দেখে লাইট জ্বালানো, তার মানে মানুষটা ঘুমে হয়তো। জান্নাত উষ্ণ শ্বাস ফেলে দোলনায় গিয়ে বসে। পার্সিয়াও লাফ দিয়ে দোলনায় উঠে জান্নাতের কোলে বসে। কিছুক্ষণ পরেই পাশের ব্যালকনি থেকে ঘট করে শব্দ হতে জান্নাত তাকায় সেদিকে, কিন্তু কিছু দেখতে পায় না। তাই আবার সেদিক থেকে নজর ঘুরিয়ে আকাশের দিকে তাকায়। কি এত ভাবেন সারাদিন আপনি, জান্নাত? প্রণয়ের কথা শুনতেই জান্নাত তাকায় সেদিকে। গায়ে পাঞ্জাবি জড়ানো এখনো প্রণয়ের। জান্নাত ব্রুকুচকে বলে, পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুমান? না, মাত্র আসলাম বাইরে থেকে, চেঞ্জ করিনি এখনো। জান্নাত আর কিছু না বলে আবার অন্যদিকে নজর ঘোরায়। প্রণয় আবারও বলে ওঠে, কি ভাবছিলেন? কিছু ভাবছিলাম না। কেন কিছু ভাবেননি? প্রণয়ের এমন কথায় জান্নাত প্রণয়ের দিকে তাকায়। মিস্টার ভালোবাসা হঠাৎ এমন কথা কেন বলছে? জান্নাত স্বগতোক্তি করে বলে, কি ভাববো? ভাবার মতো কিছু নেই। না। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে জান্নাত। জান্নাত বিস্ময় নিয়ে তাকায় প্রণয়ের দিকে। এবার বলে, কি সারপ্রাইজ মিস্টার ভালোবাসা? জান্নাতের কথায় প্রণয় হেসে বলে, এবার এটাই ভাবতে থাকুন কি সারপ্রাইজ দিবে মিস্টার ভালোবাসা আপনাকে।